বেশি কথা কিন্তু বলিস না, আমি তোকে আগেই বলে রাখছি। মুখ বন্ধ করে যা যা বলছি, এখান থেকে বেরোনোর পর আবার তুই কথা বলবি। এই আপথ্রাস্ট হেডিং দে, আপথ্রাস্ট আপথ্রাস্ট বলে হেডিং দে। আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখছি তুই না চট্টাপন মালে তুই সোজা হয়ে যাবি, কিন্তু মুখটা কিন্তু বন্ধ রাখ, মাথা বেশি গরম করার সময় সোজা মুখ বন্ধ রেখে বসে থাক একদম। এতে পারবো বইটা দে। কি দেবো? কি খাতা তোর? এই খাতা? আমি যদি সৌরভ আরেকটা দোষ শুনেছি তোদের তিনজনের, আমি কিন্তু বাড়িতে আমি এখন ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি আমি সিরিয়াসলি ফোন করে দেবো তোদের তিনজনকে। আমি আজকে বলে রাখলাম, তুই সব থেকে বেশি নাটক করে যাচ্ছিস নিজে থেকে বসে থেকে। এটা শান্তভাবে তুই বসতে পারছিস না, সব থেকে বেশি বকে যাচ্ছিস তুই আর অমিত। ও তাও চুপ আছে। ভালো, এদিকে দেখ। তো আপথ্রাস্ট এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু ভালো করে বুঝিস। এখানে অনেকেই তোরা আপথ্রাস্ট জানিস, বাট আমার বিশ্বাস আছে লবতা। তো আপথ্রাস্টের জিনিসটা ভালো করে বুঝবি, এই রিলেটেড অঙ্কগুলো একটু ভালো করে বুঝবি। ওরূপ নাটক কিন্তু আজকে করবি না বেশি তুই। তোর নাম তুলে একদম ডাইরেক্ট বলছি, কিন্তু আমি ভিডিওটা তো বাবাকেই পাঠাবো। আমি তোকেও বলে যাচ্ছি সৌরাজ, মাথায় থাকে জানো। দেখ আপথ্রাস্ট মানে কি এবার ভালো করে দেখ। সুজাল এইদিকে, ওই দিকে ওদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওরা কেউ তোকে পাস করিয়ে দেবে না। ফিজিক্সের সাপ্লি খেয়ে যে নাম্বারটা বলতে পারছিস না, ওই যে কেমিস্ট্রিতে সাপ্লি খাওয়া লোক, এই ফিজিক্সে সাপ্লি খাওয়া লোক। দেখ যখন কোনো লিকুইডের মধ্যে, এবার মন দিয়ে দেখ, যখন কোনো লিকুইডের মধ্যে, লিকুইড বলেছি জল বলিনি কিন্তু, যে কোনো লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে কোনো অবজেক্ট যখন আমরা এরকম ভাবে ডুবিয়ে রাখি বা ওটা নিজের থেকে ডুবে যায়, তখন এর উপর মেনলি দুটো ফোর্স কাজ করে। এক হলো এই অবজেক্টের ওয়েট, যেটা নিচের দিকে কাজ করছে, এবং আরেকটা হলো যে কোনো ফ্লুইডের একটা প্রপার্টি, ও ওই অবজেক্টের উপর উপরের দিকে একটা ফোর্স দেয়, আপওয়ার্ড থ্রাস্ট। এই উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে, এই দিকে উপরের দিকে ফোর্স। এই উপরের দিকে যে ফোর্সটা দেয় এটাকে আমরা বলি হলো আপথ্রাস্ট। আপথ্রাস্ট নামের মানেই কিন্তু তোর আপওয়ার্ড থ্রাস্ট, আপওয়ার্ড থ্রাস্ট। ঠিক আছে, উপরের দিকে দিচ্ছে। এটা কেন দিচ্ছে সেটাও বলে দেওয়া যাবে, সেটা বিষয় নয়, কিন্তু এটা যে কোনো ফ্লুইডের প্রপার্টি। আজকে আমি যে হাওয়াতে আমার হাত রেখেছি, হাওয়াও কিন্তু আমাকে একটা আপওয়ার্ড থ্রাস্ট দিচ্ছে, এই যে এইখানে। ঠিক আছে, বাট হ্যাঁ হাওয়াও একটা আপওয়ার্ড থ্রাস্ট, কিন্তু মার্কারটা খুব ফাস্টই নিচে পড়ছে, কারণ মার্কারটার ওজন অনেক বেশি হাওয়ার আপওয়ার্ড থ্রাস্টের থেকে। কিন্তু একটা কিন্তু ফেদারকে নিয়ে ছেড়ে দিস, ফেদারটা কিন্তু এই অনেকক্ষণ ধরে পড়বে, কারণ ফেদারের যে ওয়েট তার থেকে হাওয়ার আপওয়ার্ড থ্রাস্টের ওজনটা মোটামুটি একটা তাও ঠিকঠাক, অনেকক্ষণ ধরে ওকে ব্যালেন্স করাচ্ছে। তো আপওয়ার্ড থ্রাস্ট যে কোনো ফ্লুইডের মধ্যেই আছে, যে কোনো ফ্লুইড। ফ্লুইড মানে কিন্তু লিকুইডও, ফ্লুইড মানে কিন্তু গ্যাসও, দুটোই কিন্তু ফ্লুইড। ঠিক আছে, তো এই আপথ্রাস্ট নিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখবো। এই আপথ্রাস্টের একটা নাম হলো বুয়েন্সি। ঠিক আছে, আপথ্রাস্ট আর বুয়েন্সি কিন্তু একই জিনিস, আমি স্ল্যাশ দিয়ে লিখেছি তাই। এবং এই আপওয়ার্ড থ্রাস্টের একটা নাম আছে, এটাকে বলে বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট ফোর্স একই জিনিস, কিন্তু এই নিচ থেকে উপরের দিকে একটা ফোর্স যায়, সেটাকেই বলে বুয়েন্ট ফোর্স। এবার এই জিনিসটা কেন কাজ করে দেখ, কোন একটা লিকুইডের মধ্যে, ছোড়া এদিকে দেখ, অন্যদিকে কিন্তু মন দিস না, এইদিকে দেখতে থাক তুই, বিশ্বাস নেই তোকে। ধর এই একটা অবজেক্ট আছে এখানে, এই অবজেক্টটার ধর এখানে যে প্রেসারটা আছে, ধর এই লেভেলটা প্রেসার P1, এই লেভেলটা প্রেসারটা হলো P2। কোন জায়গায় প্রেসার বেশি? এখানে প্রেসার বেশি না এখানে প্রেসার বেশি? নিচে অবভিয়াসলি প্রেসার বেশি। এবং আমরা জানি P2 মাইনাস P1 কত? h rho g। যদি এই অবজেক্টটার হাইট h হয়, তাহলে P2 মাইনাস P1 হলো h rho g। তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছিস এইখানে ও যে প্রেসার দিচ্ছে ওর উপর,
আর এইখান থেকে জলের উপর যে প্রেসার দিচ্ছে, কোন প্রেসারটা বেশি হচ্ছে? বুঝতে পারছিস? জলের নিচের প্রেসারটা বেশি হচ্ছে, তো এই নিচের প্রেসারটা বেশি হয়ে যাচ্ছে মানে কি নিচের ফোর্সটাও বেশি, তাই জন্যই উপরের দিকে নেট ফোর্স কাজ করছে। বুঝতে পারলি কি বললাম? নিচের প্রেসারটা বেশি। এবার তোদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারিস, উপরের প্রেসারটা নিচের দিকে, নিচের প্রেসারটা উপরের দিকে কেন? উপরের আমি অ্যারোটা দিয়েছি ডাউনওয়ার্ড, নিচের দিকে অ্যারোটা কেন আপওয়ার্ড দিয়েছি? গ্র্যাভিটেশনের কোনো ব্যাপার না, জলেরই প্রেসার। আমি কি বলেছি? জল বা যে কোনো লিকুইড যে কোনো একটা সার্টেন টাইমে সব দিকে প্রেসার দেয়, ওর কাছে যা যা থাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ব্যাপার নয়। জল বা যে কোনো লিকুইড কোনো একটা পয়েন্ট থেকে সব দিকে প্রেসার দিতে পারে, সব দিকে। তো আজকে এ দেখছে আমার নিচে আমার নিচে অবজেক্টটা আছে, তো নিচে প্রেসার দেবে। আর এ কি দেখছে? আমার উপরে অবজেক্টটা আছে, তো উপরে। ওরা এইদিকে দিকেও দিচ্ছে, বাট ওটা তো আমার ফ্যাক্টর নয়। আমার এই অবজেক্টের উপর কি প্রেসার কাজ করছে সেটা দেখতে হবে, তাই না? বুঝতে পারছিস আমি কি বলছি? তুই যদি জলের মধ্যে বা কোনো লিকুইডের মধ্যে চলে যাস, তোর মাথার উপরে যেমন প্রেসার দেবে, তোর পায়ের মধ্যেও কিন্তু প্রেসার দেবে, দুটো একসাথে দেবে। কি বলছি বুঝতে পারছিস? এবার অবভিয়াসলি তোর পাইপে যে প্রেসারটা দিচ্ছে ওটা অনেক বেশি। তার রিজনটা কি? কারণ একটা ডেপথ, কিন্তু তাও তুই ডুবে যাচ্ছিস কেন? তোর ওজন তার থেকেও বেশি, ওর ওই ফোর্স তোকে উঠিয়ে রাখতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না। কিন্তু একটা যদি কি বলবো, খুব পাথর তো ডুবে যায়, অনেক জিনিস আছে যেগুলো ডোবে না। কেন ডোবে না? কারণ ওর ওয়েট কে ব্যালেন্স করে দেয়, তার উপরে তুলে দেয়। এইটা হলো আপথ্রাস্টের গল্প, মেন গল্প। হ্যাঁ, তার মানে প্রেসার ডিফারেন্সটাই হলো মেন জিনিস আপথ্রাস্টের। তো আপথ্রাস্টের রিজন বলে তোরা লিখে রাখতে পারিস প্রেসার ডিফারেন্স, এটাকে লিখে রাখতে পারিস প্রেসার ডিফারেন্স। এবার দেখ আমি কি বললাম, আপথ্রাস্ট একটা ফোর্স। এই এদিকে কি বললাম? আপথ্রাস্ট একটা ফোর্স। ফোর্স মানে কি হয়? প্রেসার ইনটু এরিয়া, ঠিক আছে? এবার এই দুটো পয়েন্টের মধ্যে দেওয়ার এইদিকে দেখ না, তুই ওইদিকে কি দেখছিস? এই তার মানে আপথ্রাস্ট ফোর্সটা কত হবে? এদের মধ্যে যে প্রেসার ডিফারেন্সটা আছে ইনটু এরিয়াটা। তো প্রেসার ডিফারেন্স মানে আমি এখানে লিখতে পারি ডেল্টা পি, ডেল্টা পি ইনটু এ। তা ডেল্টা পিটা কত? এইচ রো জি ইনটু এ, ঠিক আছে? কোন অবজেক্টের ক্ষেত্রে ওর হাইট আর ওর এরিয়া এই দুটোকে গুণ করলে কি হয়? ভলিউম। এরিয়া ইনটু হাইট মানেই ভলিউম। তো এইচ ইনটু এ হয়ে গেল, এইটা হলো আপথ্রাস্টের ফোর্স। মনে রেখে দিবে, এটাকেই বলে বায়োয়েন্ট ফোর্স, ভি রো জি। এবার এই ভি এর ব্যাপারে একটা জিনিস আছে, ভালো করে শুনেন এই ভি এর ব্যাপারে জিনিসটা। আপথ্রাস্টের যে আমি ভিটা লিখলাম এফ বি বলে আমি লিখছি, কেন এফ বি লিখছি? বায়োয়েন্ট ফোর্স তাই, বা বুয়েন্ট ফোর্স তাই। এটাকে আমি লিখেছি ভি রো জি। এই ভিটার সাথে আরেকটা কথা লিখে দিবি, এই রোটা কি? রোটা কিন্তু লিকুইডের ডেনসিটি, অবজেক্টের না। রোটা হলো লিকুইডের ডেনসিটি। আচ্ছা, আর এই ভিটা হলো সাবমার্জড, এটা লিখে রাখবি। কেন এই জিনিসটা? এবার এটা মন দিয়ে শোন। যতটা জিনিস ভেতরে ডুববে তার ভলিউমে কিন্তু আমার দরকার। এরকমও সিনারিও কিন্তু জলের মধ্যে হয়। ধর একটা জিনিস, ধর কোনো বরফের টুকরো জলে পুরো ডোবে না, আমি কিন্তু ততটা ভলিউমই নেবো যতটা ভলিউম ভেতরে ডুবেছে, কারণ বাইরের উপর তো আর জল কিছু করতে পারবে না। জলের প্রেসার ডিফারেন্স কোন জায়গায় ক্রিয়েট হবে? যতটা ডুবেছে তার উপর। তার মানে আমার এটা কিন্তু টোটাল ভলিউম নয়, যতটা ডুবেছে। হ্যাঁ, যদি কেউ একদম টোটালি ডুবে যায় তখন আমি টোটালটা নিয়ে নেবো, কিন্তু যদি কেউ পুরোপুরি না ডোবে, অর্ধেক ডোবে, 1/4 ঢোকে, 1/5 ডোবে, যতটা ডুববে আমি সেইটুকুর ভলিউমই কিন্তু শুধুমাত্র নেব। তাই জন্য ভি সাবমার্জড ইনটু রো ইনটু জি। বুঝতে পেরেছিস? এখানে আমার এই ছবিটা কি, আমার টোটালটা ডুবে গেছিল, তাই জন্য পুরো ভি লিখে দিয়েছি। কিন্তু এই কেসে কি আমার টোটালটা ডুবছে? টোটালটা ডুবছে না, যতটুকু ডুবছে ততটুকু। তো এইটা হলো আপথ্রাস্টের ফর্মুলা, ঠিক আছে? এখানে যা যা আছে লিখে নে, তারপরে এখান থেকে কিছু অঙ্ক দেখবো। সৌরাজ, তাহলে আপথ্রাস্টের মেন রিজন কি বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার দেখ, যদি এদিকে দেখ, যদি কোনো অবজেক্টে, তার মানে যখনই লিকুইডের মধ্যে এরকম কোনো অবজেক্ট চলে আসছে, তখন তার মানে তার ওয়েট নিচের দিকে কাজ করছে, আর এফ বি মানে আপথ্রাস্টটা উপরের দিকে কাজ করছে, ঠিক আছে? এবার তিনটা কেস হতে পারে। যদি ওয়েট আপথ্রাস্টের থেকে বেশি হয়,
তাহলে কি হয়ে যাবে? সিঙ্ক। অবজেক্টটা পুরোপুরি ডুবে যাবে। কিছু বুঝতে পারছিস কোন ভাষায় কথা বলছি? ওয়েট যদি আপথ্রাস্টের থেকে বেশি হয় অবজেক্টটা পুরোপুরি ডুবে যাবে, এটাকে বলা হয় সিঙ্ক। ঠিক আছে, এই কন্ডিশনটাকে যদি একটু অ্যানালাইজ করা যায় এই ওয়েট আর আপথ্রাস্টের মধ্যে, এটা ভালো করে দেখবি, এটাই লাগবে কাজে। ওয়েট মানে কি এমজি, তাই তো? আপথ্রাস্ট মানে কি ভি সাবমার্জড। আচ্ছা পুরো ডুবে যাচ্ছে তো আমি টোটাল ভি লিখে দিচ্ছি, কারণ পুরোটাই ডুবে যাবে, ভি রো জি। এই মার্কারটাও বাজে হয়ে গেল গ্রুপটার জন্য। আচ্ছা এবার দেখ এম মাস, মাসকে আমরা লিখতে পারি ভি সিগমা জি। আর বলবো না সিগমাটা কি? সিগমা হলো ডেনসিটি অফ অবজেক্ট। আমরা কোন অবজেক্টের মাসকে লিখতে পারি তার ভলিউম ইনটু ডেনসিটি, কি লিখতে পারি তো? ভি সিগমা জি গ্রেটার দ্যান ভি রো জি। ভালো করে দেখ, তাহলে দেখ ভি ভি কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি, যদি অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটির থেকে বেশি হয় তাহলেই জিনিসটা ডুবে যাবে। এটা হলো আমার কনক্লুশন। ইফ অবজেক্ট ডেনসিটি ইজ মোর দ্যান লিকুইড ডেনসিটি দেন দ্য অবজেক্ট উইল সিঙ্ক। বুঝতে পেরেছিস না? কিছুই বুঝতে পারছিস না তুই? এটা হলো কেস 1। দাঁড়া দাঁড়া, হ্যাঁ পুরো ডুবে গেল। এবার আসে কেস 2। শরণ্য বকিস না দেবার গো। ধর কি হলো যে ওর ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল হয়ে গেছে, ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল হয়ে গেছে, তাহলে নাও ডুববে নাও উঠবে, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। দেখ ভালো করে দাঁড়িয়ে থাকা, দেখ কিরকম, ও কিন্তু পুরো ডুবে আছে বাট তার নিচে আর নামছে না, মানে একদম সারফেসে ভাসছে। বুঝতে পেরেছি? এটা কিন্তু সিঙ্ক না, ফ্লোট অন সারফেস এটাকে বলা হয়। তো যখন W ইকুয়ালস টু FB হচ্ছে, বা FB বলার থেকে বলা ভালো, জানিস তো কি এটাকে? FB ম্যাক্স। কেন বলতো আমি FB ম্যাক্স লিখলাম? ম্যাক্সিমাম আপথ্রাস্ট। কারণ দেখ আপথ্রাস্ট মানে ভি রো জি। সৌরাজ এদিকে দেখ, 2 মিনিট পর লেখ না বাবা, সবাই তো লিখছে এখানে, তুই 2 মিনিট পর লেখ, জিনিসটা বোঝ। তো এই জন্য তুই বুঝে, আগে তুই লিখতে বসিস তুই। আপথ্রাস্ট মানে ভি সাবমার্জড ইনটু রো ইনটু জি। দেখ তোর লিকুইডের ডেনসিটি চেঞ্জ হবে না, জি চেঞ্জ হবে না, কে চেঞ্জ হতে পারে? ভি। তুই তার মানে কি একটা জিনিস বল, যত জিনিসটাকে ডোবাবি তত আপথ্রাস্ট বাড়বে, যত কম ডোবাবি তত আপথ্রাস্ট কম, যত বেশি ডোবাবি তত আপথ্রাস্ট বেশি। ম্যাক্সিমাম আপথ্রাস্ট কখন হবে? যখন ও পুরোপুরি ডুবে যাবে। পুরোপুরি না ডুবলে কিন্তু ম্যাক্সিমাম আপথ্রাস্ট হচ্ছে না। তার মানে যখন পুরোপুরি ডুবে গেল, পুরোপুরি কিন্তু এই অবস্থায় কিন্তু পুরোপুরি ডুবে আছে, তো ওর ম্যাক্সিমাম আপথ্রাস্ট যখন ওইটার সমান, ওইটা তখন ওই কেসটা আলাদা, এটা কেস 3 তে যাবো। এইখানে ম্যাক্সিমাম কারণ পুরোটা ডুবে আছে, এই কেসটাও কিন্তু ম্যাক্সিমাম আপথ্রাস্টই, ও পুরো ডুবে আছে। পুরো ডুবে থাকা মানেই ম্যাক্সিমাম আপথ্রাস্ট। যখনই দেখবি পরের কেসটা যখন মুখটা বাইরে বার করে রাখবে ওটা ম্যাক্সিমাম আপথ্রাস্ট নয়, কারণ যখন মুখ বাইরে বার করে রাখছে ভলিউম তো পুরোপুরি পাচ্ছে না। হ্যাঁ একদম একদম ওই সারফেস লেভেলে ও ভাসতে থাকবে। তো এই কেসটাকে আমরা সিম্পলিফাই করে দিতে পারি সিগমা ইজ ইকুয়ালস টু রো। বুঝতে পারলি তো? অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটির থেকে বেশি হলে অবজেক্ট পুরোপুরি ডুবে যাবে, আর দুজনের ডেনসিটি সেম হলে ও সারফেসে ভাসতে থাকবে। হ্যাঁ একদম, মানে যখন পুরোপুরি ডুবে আছে। হ্যাঁ এইটাও কিন্তু ম্যাক্সিমামই, মানে এটাও কিন্তু মিনিমামের ব্যাপার, এটাও তো পুরোই ডুবে আছে। কিন্তু এবার যেটা বলবো কেস, তুই 2 মিনিট পর লেখ না। এবার আসে হলো কেস 3, সব থেকে ইম্পর্টেন্ট। কেস 3 তে কি হচ্ছে দেখ। আচ্ছা এই অবস্থা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই আমি কেস 3 বলার আগে, আমাকে বলতো এই ফার্স্ট কেসে বলছি অ্যাপারেন্ট ওয়েট কত? অ্যাপারেন্ট ওয়েট মানে কি, জলের মধ্যে কাউকে যদি কোনোদিন তোরা কোনোদিন সুইমিং পুলে নেমে থাকিস, জলের মধ্যে দেখবি সবাই হালকা হয়ে যায়। তার কারণটা কি? আমার ওয়েট নিচে কাজ করছে, জল বা লিকুইড যাই হোক আমাকে উপরের দিকে আপথ্রাস্ট দিচ্ছে, তাহলে আমার নেট ওয়েট তো কমে যাচ্ছে, ওটাকেই আমরা অ্যাপারেন্ট ওয়েট বলছি। তো এইখানে অ্যাপারেন্ট ওয়েট কত? W মাইনাস FB, তাই না? ওয়েট থেকে আপথ্রাস্ট মাইনাস করতে হবে। আচ্ছা যখন ও ফ্লোট করছে অ্যাপারেন্ট ওয়েট কত বল? 0। তো যখন কেউ ফ্লোট করে তার কোনো ওয়েট থাকে না, তো অ্যাপারেন্ট ওয়েট 0, এটাও মনে রাখিস। এবার আসছি আমি কেস 3 তে। কেস 3 টা আমি উপরে সাইডে করি, এই কেসটাই হলো কেস 3, কিছুটা মুখ বের করে আছে।
কতটা মুখ বের করে থাকবে না থাকবে এবার ভালো করে বুঝবি। সৌরা এবার মন দিয়ে দেখ, কিন্তু এই দুটো কেসের থেকে একটু আলাদা করে দেখেও বোঝা যাচ্ছে। অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটি থেকে বেশি হলে পুরোপুরি ডুবে যাবে, অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটি সেম হলে সারফেসে থাকবে। নিচের দিকে কি তাকাচ্ছিস ওখানে? এর পরের কেসটা কি হবে? অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটির থেকে কম, সিগমা লেস দ্যান রো। তো কেস 3টাকে এবার মন দিয়ে দেখ, তাহলে এইখানে ওয়েট লেস দ্যান আপথ্রাস্ট, আপথ্রাস্টের থেকে কম, তাই জন্য কি হচ্ছে, এবং আপথ্রাস্ট আরো বলা ভালো আপথ্রাস্ট ম্যাক্স এর থেকে কম। আপথ্রাস্ট ম্যাক্স ম্যাক্সিমাম দিতে হচ্ছে না, ওকে উপরে তুলছে। এবার কতটা উপরে তুলবে এবার ভালো করে দেখ। এবার ক্লাস 9 এ পড়েছিস কিন্তু এগুলো তো এসে মন দিয়ে দেখ। এইটা দেখ, কিছুটা ডুবে আছে, কিছুটা মাথা বার করে আছে। এই কেসটাকে আমরা বলি ফ্লোট অ্যাবাভ সারফেস। এই ক্ষেত্রেও ও ভাসছেই, কিন্তু সারফেসে না, সারফেসের থেকে উপরে মুখ বার করে ভাসছে। এবার এই জায়গাটা একটু মন দিয়ে দেখবি, ওর ম্যাক্সিমাম আপথ্রাস্টের থেকে ওর ওয়েট কম, তাই জন্য কি হয়েছে, ও যখন পুরো হয়তো তুই যদি এরকম পুরো ডুবিয়ে ছেড়ে ও মুখ বের করে উঠে আসবে, তাই না? কারণ তুই পুরো ডোবালি, ওর ওয়েট নিচে কাজ করছে, কিন্তু আপথ্রাস্টটা বেশি, ম্যাক্সিমাম আপথ্রাস্টটা ওকে উপরে তুলে দিল। একটা হয় পুরো উপরে, এবার কতটা ভাসবে সেটা আমি আসবো, তুই শুধু মন দিয়ে এখন শোন। তার মানে কি, ওর পুরোপুরি আপথ্রাস্ট যেহেতু ওয়েটের থেকে বেশি হয়ে যাচ্ছে, ওকে জলের তলায় ডুবে থাকতে দিচ্ছে না, ওকে কিছুটা উপরে তুলে দিচ্ছে। এবার কতটা উপরে তুলবে? এবার তুই একটা জিনিস খেয়াল করে দেখ, এটা মানে তো আমরা এইটুকু আপাতত লিখতে পারি যে সিগমা লেস দ্যান রো, এইটুকু তো আমরা লিখে দিতে পারি যে ওর ডেনসিটি আমাদের লিকুইডের ডেনসিটির থেকে কম। এবার কতটা উপরে উঠবে দেখ, যত ও উপরে উঠছে, দেবার ওইদিকে দেখ, যত ও উপরে উঠছে, ধরো একটুখানি উপরে উঠলো, ওর আপথ্রাস্ট কিছুটা কমে গেল না? কারণ এইটাই তো কমে গেল, ভলিউম খানিকটা কমে গেল। আমাদের ইনিশিয়ালি কি ছিল, ওয়েটটা আপথ্রাস্টের থেকে কম ছিল, আমার আপথ্রাস্টটা বেশি ছিল যখন আমি পুরোপুরি ডুবিয়ে দিয়েছি। এবার আপথ্রাস্টের জোর বেশি হওয়ার জন্য আপথ্রাস্টকে ধাক্কা মেরে উপরে তুলছে, আপথ্রাস্ট ধাক্কা মেরে উপরে তুললো, আপথ্রাস্টের নিজের ভ্যালু কি হচ্ছে, ওয়েট কি কমে যাচ্ছে, আপথ্রাস্ট কমছে, আরো একটু উপরে উঠলো, আরো কমছে, একটা সময় করতে করতে দুজন কি হয়ে যাবে, ইকুয়াল, তখন গিয়ে দাঁড়াবে। বুঝতে পারলি? ওটা কিন্তু ম্যাক্সিমাম আপথ্রাস্ট, তার মানে ও একটা টাইমে গিয়ে দাঁড়াবে নিশ্চয়ই যখন ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল। কারণ এটা কেন ইকুয়াল হচ্ছে, কারণ যত আস্তে আস্তে উপরে উঠছে আপথ্রাস্টটা কমতে থাকছে, এবং একটা সময় গিয়ে দুজন ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং তখনও দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে ফর্মুলা লেখার সময় কি লিখতে হবে, ভি সিগমা জি ইজ ইকুয়ালস টু ভি সাবমার্জ বলে লিখতে হবে। কিন্তু এবার কিন্তু পুরো ভি লিখতে পারিস না, এবার কিন্তু তুই পুরো ভি লিখতে পারছিস না, কারণ ও কিন্তু মুখ বার করে দিয়েছে। ভি সাবমার্জড ইন্টু রো ইন্টু জি, বুঝতে পারলি? দেখ তোর জি জি কেটে গেল, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এটাকে আমাকে একটু সাইডে লিখতে হবে। কোথায় লিখবো কার্ডটাকে? আচ্ছা এখান থেকে আমি কোনটা, এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে স্টার্ট দিয়ে এখানে লিখছি, ভালো করে দেখ, এই ফর্মুলাটা দিয়ে কিছু অঙ্ক হবে। ভি সিগমা ইজ ইকুয়ালস টু ভি সাবমার্জড ইনটু রো। তার মানে আমরা বলতে পারি, দেখ, ভি সাবমার্জড বাই ভি, এই ভিটা কিন্তু টোটাল ভলিউম, ইজ ইকুয়ালস টু সিগমা বাই রো। এটা হলো ফ্লোটেশনের সময় এই অবস্থা থাকবে। এটা দিয়ে দেখবি কিছু অঙ্ক হবে। জিনিসটা বুঝতে পেরেছিস? তার মানে যখন ওর ডেনসিটি কম থাকবে, ও কতটা ভলিউম উপরে উঠে ভাসবে সেটা ওদের ডেনসিটি গুলোর উপর ম্যাটার করছে। আমাকে এটা ক্যালকুলেট করে দেখতে হবে কতটা ভলিউম ও মাথার উপর বার করবে। বুঝতে পেরেছিস কি বললাম? এবার এই তিনটে কেস লিখে নে। আপথ্রাস্টের থিওরিটিক্যাল পার্ট কিন্তু এখানেই মোটামুটি শেষ হয়। যাই হোক, বল। না না, আর বেশি হবে কি করে, ওর তার ভলিউম বাড়ছে না, ও সাবমার্জ পার্ট যা আছে তাই তো রয়ে গেছে। মাটি টাচ করে যাবে আস্তে আস্তে, যখন মাটি টাচ করে যাবে না, মানে তখন ওর মানে ব্যাপারটা কি, আপথ্রাস্ট থেকে বেশি না, ওর জন্যই তো নিচে যাচ্ছে, তো যেতে যেতে একটা সময় গিয়ে থেমেই যাবে, হয়তো ওরকম আস্তে আস্তে গিয়ে মাটি টাচ করে যায়।
বল। আর নিচ থেকে উপরে এটা কাজ করে সেটা আপথ্রাস্ট। কি নিচে কি অবজেক্টের উপর থেকে যেটা কাজ করছে না, মানে আরে প্রেসারের ডিফারেন্সটাই তো আপথ্রাস্টের কারণ। দুটো প্রেসার আছে বলেই আপথ্রাস্ট তৈরি হচ্ছে, না হলে হতো না। তোরা কিছুই তো মনে হয় বুঝতে পারছিস না। আচ্ছা ঠোঁটের মধ্যে কি লাগিয়ে এসছিস আজকে? ঠোঁট ফেটে গেছে? अच्छा सर एक चीज पूछे, आप सर ने मैक्स लेके आप बोले मैक्सिमम तो उधर मैक्सिमम जब वो लिक्विड के अंदर है, सिर्फ उस दौरान, हाँ सरफेस पे या सरफेस के अंदर, उस समय क्या हो रहा है कि तुम्हारा जो वॉल्यूम है वो मैक्सिमम है, सबमर्ज्ड टोटल, उससे ज्यादा अपथ्रस्ट कभी नहीं हो सकता। अब जितने ऊपर आता रहेगा उतना उतना क्या होगा, अपथ्रस्ट घटता जाएगा क्योंकि वॉल्यूम घट रहा है। इसी की वजह से मैं वहां पे मैक्सिमम लिखा, दोनों को अलग से आइडेंटिफाई करवाने के लिए, क्योंकि केस 3 में ये केस मैक्सिमम नहीं है। देखो यहाँ पे मैंने मैक्सिमम नहीं लिखा, बाकी सब जगह पे मैंने मैक्सिमम लिखा। তার মানে এইদিকে এই জিনিসটা খেয়াল রাখবি, ডিউরিং ফ্লোটেশন যখনই কোনো জিনিস ফ্লোট করবে, ফ্লোটেশনের সময় কিন্তু সব সময় তোদের অ্যাপারেন্ট ওয়েট 0 হবে। ও সেটা কেস 2 তে থাকুক বা 3 তে থাকুক, মানে পুরো সারফেসের মধ্যে ফ্লোট করুক বা একটু মুখ বার করে ফ্লোট করুক, সব সময় ওর কিন্তু অ্যাপারেন্ট ওয়েটটা 0 হবে। আর হ্যাঁ যদি ডুবে যায় তখন অ্যাপারেন্ট ওয়েটটা বার করতে হয় W-FV করে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এবার অঙ্ক করার জন্য 2-3টা টেকনিক বলে দিই। এইগুলো তো মোটামুটি আপথ্রাস্টের থিওরিক্যাল, এটাও লিখে নে তোরা। ডিউরিং ফ্লোটেশন অ্যাপারেন্ট ওয়েট ইজ অলওয়েজ 0। अरे জীবনটা তো মুছে যাবে কোন দিন সেটা ঠিক নেই, ফর্মুলা দেখ। বাড়িতে ফোন করলে দেখবি জীবনটাই মুছে গেল। अच्छा देख अंक करा तू 2 मिनट बाद नहीं लिख सकता, इसका तो वीडियो भी चला जाएगा, वहां से तू लिख सकता है। जो समझने का चीज है वो थोड़ा समझ ले, ऐसे ही बर्बाद हो चुका है। এদিকে দেখ আপথ্রাস্টের সময় যেটা বললাম তোদের V = সৌরা, এদিকে দেখ অন্যদিকে তাকাস না, V সাবমার্জড ইনটু রো ইনটু G। এই যে V সাবমার্জড অনেক প্রশ্ন থাকবে দেখবি, তুই 2 মিনিট তোর পরে লিখলে তোর কোথায় সমস্যা হবে আমাকে তুই বল। 2 মিনিট পরে লিখলে তোর কোথায় সমস্যা হবে, ভুলে যা, তুই এই জিনিসটা পরে আর বুঝতে পারবি না, লেখাটা তোর ওখানেই লেখা আছে। এই যে V সাবমার্জড ইনটু রো ইনটু G যে কথাটা লিখেছি, অনেক সময় প্রশ্নে ডাইরেক্ট ভলিউম বলা থাকবে না, অনেক সময় প্রশ্নে এটা বলা থাকবে যে লিকুইডটাকে যখন জলের মধ্যে ডুবিয়েছি কতটা জল বাইরে বেরিয়েছে। ধর একটা ফুল বাকেট ওয়াটার আছে, পুরো বালতি ভরা জল আছে, তার মধ্যে একটা অবজেক্টকে ডুবিয়ে দিয়েছিস, স্বাভাবিক কিছুটা জল বাইরে উপচে পড়বে। আজকে ওই অবজেক্টটার যা ভলিউম তত ভলিউমের জলই বাইরে পড়বে। তো অনেক সময় কিন্তু এভাবেও লেখা থাকবে যে তোর ডাইরেক্টলি ভলিউম দিয়ে দেবে না। V সাবমার্জ মানে কি, ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইনটু রো ইনটু G। ভালো করে দেখ এই ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে অঙ্ক করার সময়, ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইনটু রো ইনটু G। ঠিক আছে, আচ্ছা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইনটু রো মানে হয়ে যাচ্ছে না মাস অফ ওয়াটার ডিসপ্লেসড। সৌরাজ ভালো করে বোঝ, না বুঝতে পারলে জিজ্ঞেস কর, মুখ বন্ধ করে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ তখন তো কথা বলছিলাম ওর সাথে, বসে বসে আমি টুকছিলাম জানোয়ার। ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইনটু রো, যে ভলিউমের জলকে বাইরে বার করে দিচ্ছে, যে এইগুলো কিন্তু আমি যেগুলো লিখছি এগুলো অঙ্ক করার জন্য, যে ভলিউমের জলকে বাইরে বার করে দিচ্ছে সেই ভলিউমের জলকে জলের ডেনসিটি দিয়ে গুণ করলে কি পাবো, জলের মাস।
জলের ভলিউমকে জলের ডেনসিটি গুণ করে জলের মাস, তাই জন্য লিখেছি মাস অফ ওয়াটার ডিসপ্লেসড ইনটু জি। এটাকে লিখতে পারি আলটিমেটলি ওয়েট অফ মাস ইনটু জি মানে কি হয়? ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। তার মানে এইগুলো কিন্তু আপথ্রাস্টেরই ফর্মুলা সব। মানে চারটে আছে কি, মানে ধর তোকে কোনো প্রশ্ন বলেছে যে তুমি একটা জায়গায় ডুবিয়েছো, এত লিটার জল বাইরে বেরিয়ে গেছে, একটা প্রশ্ন দিয়ে ওয়াটার ডিসপ্লেস দিতে ওটা তখন ওটা দিতে হবে। কোন একটা মাস বললো 50 গ্রাম জল ডিসপ্লেস হয়ে গেছে, তখন তুই 50 গ্রাম ডাইরেক্ট বসিয়ে দিতে পারবি। বুঝতে পারলি ওটা কি বললাম? এবং লাস্ট যেটা আমি বললাম, লাস্ট এটাই হলো আমাদের, এনার নাম শুনেছিস তোরা? আর্কিমিডিস কিন্তু এই কথাটাই বলেছিল, আর্কিমিডিস কিন্তু এই কথাটাই বলেছিল। এটা লাস্টে এখানে লিখে রাখ, আর্কিমিডিস প্রিন্সিপাল লেখ এই চারটে। হ্যাঁ ওসব গল্প আর বলছি না, ওসব ছোটবেলায় বলতাম। আর্কিমিডিস প্রিন্সিপালটা এত অব্দি লেখ, তারপর আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি। এটা হয়েছে, এবার লেখ, এবার স্টেটমেন্টটা লেখ। এ বডি হোললি আর পার্শিয়ালি, থেকে মাথা ধরে একদম এই ব্যাংকটা 3টে হাত থাকলে ভালো হতো। হ্যাঁ আর্কিমিডিস প্রিন্সিপাল বলে লেখ, এ বডি হোললি আর পার্শিয়ালি, a body wholly or partially submerged in a fluid, a body wholly or partially submerged in a fluid is buoyed or partial, হ্যাঁ submerged in a fluid is buoyed up, এই যে এটা বানান, এই যে উচ্চারণ কর, হ্যাঁ রাইট, আমি এখানে ভুল লিখেছি, ঠিক করেছি। ঠিক আছে, এ বডি হোললি অর পার্শিয়ালি সাবমার্জড ইন এ ফ্লুইড ইজ, কি বললি উচ্চারণটা শরণ্য? বাওয়েড, ইজ বাওয়েড আপ বাই এ ফোর্স ইকুয়াল টু দা bowed up by a force equal to the weight of that displaced fluid, by a force equal to the weight of the displaced fluid। আচ্ছা এখানে না আমি একটা জিনিস ভুল লিখেছি, যে ওয়াটার লিখেছি না, এগুলো না আসলে ওয়াটার হবে না, সবসময় তো জলে ডোবাবো এরকম নয়, ফ্লুইড হবে। কার্তিক তুই বুঝে গেছিস তো? আমি হ্যাঁ ম্যাক্সিমাম টাইমই হয়তো ওয়াটার। ঠিক আছে, ডিসপ্লেসড ফ্লুইড, বুঝতে পারলে? এটাই কিন্তু আর্কিমিডিস প্রিন্সিপাল, ডিসপ্লেসড ফ্লুইড। সুজল বুঝতে পেরেছিস? এটাই আর্কিমিডিস এই কথাটাই বলেছিল লাস্ট, কিন্তু জিনিসটা আসছে এরকম ভাবে। ঠিক আছে, আপথ্রাস্টের ব্যাপারে যা যা কম বেশি বলার তো বললাম। এবার তোর একটা অঙ্ক বলছি, অঙ্কটা লেখ। লেখ, প্রথম প্রশ্ন লেখ। কিছুই পড়াতে পারলাম না, 6টা বেজে গেল, আমি তো এটা বুঝতেই পারি না। ওর মুখের বেশি বার, জিভটা কেটে ছিঁড়ে না ওটা পুরো আলাদা করে দেবো, গলা দিয়ে আওয়াজই বেরোবে না। লেখ, ডেন্সিটি অফ আইস is 900 kg per meter cube. Density of ice, rho ice is equal to sorry, 900 মেয়ে বলে শুধু বেঁচে যাচ্ছে। meter cube to 900 কি হলো 900 kg per meter cube. বলো 900 kg per meter cube, full stop. A piece of ice, করতে পারো না 900 kg per meter cube. A piece of ice is floating in water
A piece of ice is floating in water of density 1000 kg per meter cube. Of density 1000 kg per meter cube. Find the fraction of volume of the piece. Find the fraction of volume of the piece of ice. Find the fraction of volume of the piece of ice outside the water. Find the fraction of volume. Piece of ice. Find the fraction of volume of the piece of ice outside the water. outside the water. Outside the water. তার মানে দেখ আগে তোদের যে ইনফরমেশনস গুলো এখানে দেওয়া আছে Volume of তোকে আগে দেখতে হবে এখানে কেস 1 হচ্ছে কেস 2 হচ্ছে না কেস 3 হচ্ছে ভালো করে দেখ আইসের ডেনসিটি 900 কেজি পার মিটার কিউব আর জলের ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব তার মানে একটু মুখটা হালকা উঠিয়ে ভাসবে তার মানে এই ক্ষেত্রে কিন্তু পুরোটা ডুবছে না তাই জন্যই বলছে কতটা ফ্র্যাকশন জলের বাইরে আছে তো আমাদের কেস 3 এর ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল ওটা তোরা অ্যাপ্লাই করতে পারিস হ্যাঁ v submerged by capital V is equals to sigma by rho তাই তো কি রে সুজল কেস 3 কেন বুঝতে পেরেছিস আইসের ডেনসিটি ওয়াটারের থেকে কম তো v submerged by V আইসের ডেনসিটি কত বলেছে 900 আর ওয়াটারের কত 1000 তাহলে কত হচ্ছে 0.9 আমাদের দেখ প্রশ্ন করেছে what fraction of the ice is outside water তাই তো আইসের টোটাল ভলিউমের কতটা জলের বাইরে তার জলের ভেতরে দেখ 0.9 মানে 90% জলের ভেতরে 0.9 মানে 90% বরফই জলের তলায় থাকে তাহলে কতটা জলের বাইরে থাকবে 10% মানে 0.1 তার মানে ফ্র্যাকশন অফ আইস আউটসাইড ওয়াটার কি রে সুজল বুঝতে পেরেছিস কিছু 0.1 বুঝতে পেরেছিস স্বর্ণা V submerged by capital V is equals to 0.9 তার মানে ওর টোটাল ভলিউমের 90% জলের তলায় থাকবে কত পার্সেন্ট জলের বাইরে থাকবে কেমন জানোয়ার দেখ বসে আছে 10% আর 10% মানে কি এই জানোয়ার বলে উত্তর বেরিয়ে গেল কিছু বলবি না কার্তিক তুই কিছু বলার থাকলে বলতে পারিস এই প্রশ্নটা লেখ পরের a metallic sphere দেখা যাচ্ছে তো a metallic sphere weighs 210 gram weighs a metallic sphere weighs WEIGHS মানে ওজন করে পাওয়া যায় WEIGHS a metallic sphere weighs 210 gram in air 210 gram in air 180 gram in water 210 gram in air কমা দিয়ে লেখ তারপর 180 gram in water 180 gram in water and 120 gram in an unknown liquid 120 gram in an unknown liquid find the density of metal and the liquid find the density of metal and liquid 180 gram in water and 120 gram in an unknown liquid find the density of metal and of liquid and of liquid অ্যাপারেন্ট ওয়েটের কনসেপ্ট লাগবে তোদের সবাইকে বলছো এই এত বকছিস কেন তুই ওর সাথে তুই সামনে আয় তো অভিরূপ পেছনে যা অভিরূপ না সুরাজ পেছনে যা পেছনে যা সুরাজ পেছনে যা তুই আরেকবার তুই কথা বলে দেখ যাই বলি সারাদিন বকে যাচ্ছে দুটো একটা কথা বলার লিমিট থাকে এইখানে অ্যাপারেন্ট ওয়েট দিয়ে করতে হবে ঠিক আছে করার চেষ্টা কর ওয়েট বলে দিয়েছে অরিজিনাল ওয়েট বলে দিয়েছে W বলে দিয়েছে
আরে বাবা ঠিক আছে নে তাহলে, ওটা মাসই অবভিয়াসলি, ওয়েজ মানে মাসই তো। তুই যখন মাপতে যাস দাড়ি পাল্লায়, তুই ওয়েট মেপে আসিস না মাস মেপে আসিস? মেপে আসবে কিন্তু বলি না, তুমি বলি। ঠিক আছে তুই তো ফ্রাস্ট্রেট হয়ে যাস কেন একটা অঙ্ক করতে গিয়ে? ওরা দিয়ে না ফার্স্ট ওয়ান আর সৃজা খুব আড্ডাবাজি বেড়েছে তোর আজকাল, সারাদিন ধরে। তোর বাড়ির ওখানে কি করছিস তুই আমি কি জানি না, তুই ভাবছিস? সারাদিন তোর বেশ ঘুরতে ঘুরতে যাচ্ছিস, ছবি ছাপা তুলছিস সব দিকে, গ্রুপ নিয়ে আবার পড়াশোনা কর, গ্রুপের সাথে আড্ডার জায়গা। তুই ভাবিস কি তোকে স্পট করা যায় না নাকি ওখানে? সৌভিকের বাড়ির ওখানেই তো থাকিস। आप सभी को स्पॉट ओके বলছি বললে কি বলে রেটিং একটা হলো 210 মানে ডাব্লিউটা হলো 210, এফবিটা তাহলে এফবিটা তোকে বলে দেয়নি, তোকে অ্যাপারেন্ট ওয়েট বলে দিয়েছে, তোকে এফবিটা বার করতে হবে। এই 210 ওই যে জলের মধ্যে এটা পাচ্ছ ওটা কি? ওটা তোর অ্যাপারেন্ট ওয়েটই তো। কি রে দেবাবু, গালে হাত দিয়ে বসে আছিস তো, অঙ্কটা কর। এবার তোর কি করতে হবে, তোর ডেন্সিটি বার কর। সৌরাষ্ট্র মনে হয় কিছুই বুঝতে পারছে না কি যে করছে। বাড়িতে ফোন, এইটা তো হাসছে अरे हुआ क्या था होगा क्या ना वो हम दिखाएंगे क्लास के बाद, क्या होगा आज तेरे साथ, तो तैयार रहें। ওর নিজের ওয়েটটা বলার জন্য, ইয়ারে যেটা ওর ওয়েট সেটাই ওর অরিজিনাল ওয়েট আমরা ধরে নিই। আচ্ছা, সো ইন্টেলিজেন্ট অফ ইউ। কি দেওয়ার পারবি নাকি? अच्छा एवरेज वेट आपका 180 है और वेट जो दिया हुआ है 210 ये अपॉइंट वेट की रिएक्शन अरे नहीं इस वेट में नहीं होगा ना ये तो कैल्शियम का उसका इसकी तो कैल्शियम का मात्रा ভি রো এখানে কত ধরবো না 1 to 10 अभी जो है समझ गया टू 3 সেন্টিমিটার কি বললি অভিরূপ? ভি ভলিউমটা কি 3 সেন্টিমিটার কিউব লিকুইডের ডেনসিটিটা 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, লিকুইডের ডেনসিটি গ্রামটা বল। আচ্ছা দেখ এদিকে, ও এদিকে দেখ, तेरा जीवन में क्या आएगा तो वो सोच। अरे बायोलॉजी कोर्स ভলিউমটা যদি এদিকে দেখ, এই যদি পয়েন্ট পোর্শনে 30 হয় তাহলে ভি লজিক করলে তাহলে ভলিউমটা বের হবে তোর জিটা তো থাকছেই না, তুই এটাই তো ভুলে যাচ্ছিস। জিএফ তো এগুলো গ্রাম ফোর্স, ও তাহলে তোর তো জি থাকছে না, 30 এর ভলিউম ভলিউমটা তো 30 হচ্ছে। হ্যাঁ হয়তো রনক বার করেছে তো না 30। अरे नहीं सर थोड़ा समय लगेगा আরে বেশি রোগা লাগছে বাবা, পারবো না, বেশি রোগা লাগছে। ওকে দিতে বলবো বেশি ভালো দিতে হবে এদিকে দেখ, তো ওয়াটারের মধ্যে ওর যে ডেনসিটিটা এয়ারের মধ্যে ওর যে ডেনসিটিটা দিয়ে মানে ওয়েট দিয়েছে, ওটা দিয়েছে হলো 130 গ্রাম, 210 গ্রাম, যা ইচ্ছা ধর, জি লাগবে না। এদিকে দেখ, এই এই ये कौन सी अभी नाम দেখ, যখন লিকুইডটার মধ্যে ধর আমি এটা বললাম এটা ওয়াটার, ওরা দুটো কেস দিয়েছে কিন্তু, একটা ওয়াটারের মধ্যে একটা আননোন লিকুইডের মধ্যে। ধর যখন ওয়াটারের মধ্যে আছে, ঠিক আছে, তোকে ওয়েট বলে দিয়েছে অরিজিনাল, কত বলেছে 210 গ্রাম। এবার 210 গ্রাম বলা মানে কি, 210 গ্রাম কি ওয়েট মাস, তাহলে ওয়েট কত আসবে? তোদের সুবিধার জন্য লিখছি 210 জি, জি এর ভাবে বসানোর কোনো দরকার নেই, সব জায়গাতে কেটে যাবে, বসালে 10 বসাবি, হলো ডাব্লিউ। আচ্ছা তোকে বলে দিয়েছে অ্যাপারেন্ট ওয়েটটা,
বলেছে জলের মধ্যে কতটা মনে হয় 180 গ্রাম। তোদের আমি কি বললাম, অ্যাপারেন্ট ওয়েট মানে কি হয়, ওর নিজের ওয়েট মাইনাস আপ থ্রাস্ট। অ্যাপারেন্ট ওয়েট কত বলেছে, তা 180 জি লিখবি অবভিয়াসলি, ওগুলো তো মাস না, গ্রাম তো মাস। ওর ওয়েট 210 জি, তাহলে ব্লোয়িং ফোর্স কত, এটা এটা কোথায়, এটা কার বুয়েন্ট ফোর্স, জলের বুয়েন্ট ফোর্স। আচ্ছা বুয়েন্ট ফোর্সের ফর্মুলা কি মনে পড়ে, v into rho of water into g is equals to 30। তুই দেখ না, তুই দেখ না, তো জি জি কাটছে। আচ্ছা ওয়াটারের ডেনসিটি কত, বারবার করে বলেছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মানে ভলিউম কত হয়ে গেল অবজেক্টটা 30 সেন্টিমিটার। কিন্তু আমাদের ভলিউম বার করতে বলেনি, আমায় কি কি বার করতে বলেছে, আমায় বার করতে বলেছে ডেনসিটি অফ দা মেটাল এন্ড অফ দা লিকুইড। এবার দেখ আমার অঙ্কের ফার্স্ট পার্ট হয়ে গেছে, আমাকে মেটালটার ডেনসিটি বার করতে বলেছে। তুই মেটালটার ভলিউম জানিস, ঠিক আছে, তুই মেটালটার মাস জানিস, ডেনসিটি পারবি না? তো ডেনসিটি অফ দা মেটাল কি হবে, ওর মাস কত 210, ওর ভলিউম কত, বুঝতে পারলি না, কিছুই বুঝলি না? কিরে সুজল, কিছুই তো মনে হয় বুঝতে পারছিস না, কোন পৃথিবীতে আছিস বল। রো মেটাল জানোয়ার, তো এই তো আমি মেটালটার ভলিউম বার করলাম 30 সেন্টিমিটার কিউব। এবার আমরা ডেনসিটি মানে কি, আমাকে মেটালের ডেনসিটি বার করতে বলেছে, মাস বাই ভলিউম, আমাকে তো মাস বলে দিয়েছিল। এবার দেখ ওই প্রশ্নে পরের পার্টে দিয়েছে ডেনসিটি অফ দা আননোন লিকুইড। হ্যাঁ ডেনসিটি অফ দা আননোন লিকুইড। এবার দেখ, এবার আমাদের এর নেক্সট সিনারিওতে কি হচ্ছে, ওইটাকে একটা আননোন লিকুইডের মধ্যে ডুবিয়েছে। যারা যারা লিখছিস এদিকে দেখ, 2 মিনিট পরেও লিখতে পারবি, জিনিসটা বোঝ। তোকে একটা আননোন লিকুইডের মধ্যে ডুবিয়েছে, আমি একই প্রসেস ফলো করব, একই প্রসেস ফলো করব আমি। দেখ এই আমার ওয়েট কত 210 গ্রাম নরমালি, যখন আননোন লিকুইডের মধ্যে ডুবিয়েছে তখন ওর ওয়েট কত মনে হচ্ছে 120 গ্রাম। তাহলে অ্যাপারেন্ট ওয়েট হলো ওয়েট মাইনাস এফবি, এটা কত 120 জি ইজ ইকুয়ালস টু 210 জি মাইনাস এফবি। বুঝতে পারছিস শরণা কি লিখছি? এইদিকে দেখ, ওসব হয়ে গেছে, এইদিকে দেখ, না বুঝতে পারলে বলবি আবার বলে দেবো, কিন্তু যেটা করছি সেটা দেখ। তো ওর বুয়েন্ট ফোর্সটা কত হলো দেখ 90 জি, ঠিক আছে। এবার এই বুয়েন্ট ফোর্সটা কার, এটা কি জলের, এই আননোন লিকুইডটা, তার মানে v ইনটু রো অফ আননোন লিকুইড ইউএল বলে লিখলাম ইনটু জি ইজ ইকুয়ালস টু কত 90 জি। তা জি জি কেটে যাচ্ছে, আমি তো ভলিউম অলরেডি বার করে রেখেছি, কত ফর্মুলাটা বুঝে, জিনিসটা বুঝে করতে হবে, ফর্মুলাটা বড় কথা নয়, এই জিনিসটা বুঝে করতে হবে। বুঝতে পেরেছিস? কিরে শরণ্য বুঝেছিস? লেখ। সৃজা বুঝতে পারিস তো তুই, আমি শিওর না। জি আর জিএফ এর মধ্যে ডিফারেন্স আরে আমি টেস্ট 120 গ্রাম, এটা মাস, এটা মাস ওর। আর যদি ওয়েট বলিস, 120 জিএফ ওয়েটটাকে কি বলতে পারিস 120, অযথা কারণে হাসা বন্ধ কর। ওয়েটটাকে কি বলতে পারিস, এটা ইনটু 9.8 নিউটন, ওটার জায়গায় আমরা লিখতে পারি গ্রাম ফোর্স। এটা ক্লাস 9 এ ছিল তোদের, ফোর্সের দুটো ইউনিট হয় মনে রাখবি, একটা হলো নিউটন ডাইন যেভাবে তোরা ইউজ করিস ওটাকে বলে অ্যাবসলিউট ইউনিট, বলের পরম একক, আর একটা গ্র্যাভিটেশনাল ইউনিট, গ্রাম ফোর্স কিলোগ্রাম ফোর্স, জিএফ কেজিএফ। মানে ধর কারোর মাস 50 কেজি, ডাইরেক্টলি আমরা ওয়েট বলতে পারি 50 কেজিএফ। এটা অনেক সুবিধাজনক ইউনিট, এখানে তোর ওই 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে না, ওই কেজিএফ হিসাবে লিখে দেয় আর কি। यहाँ पे नहीं होगा, জরুরত क्या है, বুঝতে পেরেছিস? আচ্ছা পরের প্রশ্নটা লেখ। A raft of wood, a raft of wood, raft RAFT, চুপচাপ লিখে যা, ঠিকই বলেছে ভেলা, রাফট অফ উড WOOD তাও যায় না,
ব্র্যাকেটের ডেন্সিটি ইজ ইকুয়াল টু 600 কেজি পার মিটার কিউব। 600 কেজি পার মিটার কিউব of mass 120 kg of mass 120 kg floats in water. Floats in water. How much weight can be put on the raft? How much weight can be put on the raft to make it just sink? To make it just sink. How much weight? How much weight can be put on the raft to make it just sink? Just ডুবে যাবে। Just ডুবে যাবে মানে কোন কেসটা? Wait, second. সেকেন্ড কেসটা। On the Raft to make it just sink. আর কি বলবো? যা ইচ্ছা করে কর, যা ইচ্ছা করে কর না, তোর যেটা করে কর। সবভাবে একই উত্তর বেরোবে। হ্যাঁ 600 বলেছে। কে দিতে পারবো? করে আর অঙ্কটা। কেন আজ কি করছিস তুই? হাঁপিয়ে গেছিস? আমি করছি দেখে নে। উফ, নতুন যে এটা চাপাবো তার ওজন তার ঘনত্ব 400 কেজি পার মিটার কিউব হতে হবে, তাই তো? বেশি বকিস না। উত্তর শুনছো একবার? না, শুনছি না। क्या लिखा? ছয়টা তো ওখানে। হ্যাঁ 80 80। যাই হোক, দেখ অনেক করেছিস তোরা। মোদ্দা কথা, যখন একদম সারফেসে ভাসবে, দেখ জেনারেলি কেসটা কি হয়েছে, এই লিকুইডের মধ্যে ওয়াটারের মধ্যে এরকম ভাবে ভাসছে। ধর বলছে এর মধ্যে আরো কিছু ওয়েট চাপিয়ে দাও যাতে উপরে এরকম ভাবে ভাসে, একদম এইভাবে টাচ করে ভাসে। তাহলে ব্যাপারটা কি হবে, ওর নিজের ওয়েট প্লাস যে ওয়েটটা আমি চাপাবো দুজন মিলে ইকুয়ালস টু কি হবে? আপ থ্রাস্ট। তার মানে ওয়েট অফ দ্য রাফট প্লাস ওয়েট অফ এক্সটার্নাল অবজেক্ট যেটা আমি চাপাবো আর কি, মিলিয়ে কি হবে? আপ থ্রাস্ট। এবার দেখ ওর নিজের ওয়েট তোকে বলে দিয়েছে, আই থিঙ্ক ওর নিজের ওয়েট তোকে বলে দিয়েছে 120, ওর মাসটা বলেছে 120 গ্রাম। তার মানে ওয়েটটা কত হবে? 120 ইন্টু জি। ওটা নিচের দিকে কাজ করছে। এক্সটার্নাল ওয়েট জানি না, তোর মাসকে এম ধরে নি, mg। আপথ্রাস্টের ফর্মুলা কি? ভিরোজি। দাঁড়া, এবার এইখানে আপথ্রাস্টের ব্যাপারটাই হলো মেন। যেহেতু এইদিকে ও যখন এই অবস্থায় ডুবে ভাসবে তখন ওর আপথ্রাস্ট কিন্তু ম্যাক্সিমাম হবে, কারণ ওর পুরো ভলিউমটা ডুবে আছে। তার মানে ওর টোটাল ভলিউম ইন্টু জলের ডেন্সিটি কত? 1000 ইন্টু জি। ঠিক আছে, সৃজা ভাবছে 1000 কোথা থেকে এলো। রো ওয়াটার হলো 1000 কেজি পার মিটার কিউব। আমি বললাম, তুই নাই বলতে পারিস। জিজি কেটে গেল, তাহলে দেখ 120 প্লাস এম। এবার তুই টোটাল ভলিউম বার করবে কি করে? তোকে প্রশ্নেই সবকিছু দিয়ে দিয়েছে, তোকে ওর ভলিউমও দিয়ে দিয়েছে, তোকে মানে ভলিউম তো তোকে ওর মাস দিয়ে দিয়েছে আর ডেনসিটি দিয়ে দিয়েছে। ওর মাস কত দিয়েছে? 120, আর ডেনসিটি কত দিয়েছে? 600 দিয়েছে না? এক মিনিট, কোথায় দিয়েছে? হ্যাঁ, এবার এইখানে একটা ব্যাপার আছে, ওই 120 যেটা দিয়েছে ওটা কেজি কেজিতে না গ্রামে? হ্যাঁ কেজিতে দিয়েছে, তাহলে ঠিক আছে, আমি একটু খেয়াল করি, তাহলে তো বেঁচে গেছিস। আর নিচেরটা কত দিয়েছে? 600-তে। তাহলে 120/600 ইন্টু 1000, এটা করলে অঙ্ক চলে আসে। কি করছিল ভগবান জানে। ও 200 না?
তাহলে m কত হলো 80 কেজি। বুঝতে পেরেছিস কি রে সুজল? হয়েছে? আচ্ছা আরেকটা একটু সোজা করেই কোশ্চেন দিচ্ছি, তোরা চাপের কিছু দিচ্ছি না, বেশ কথা বলছি। তোদেরকে ভালো প্রশ্ন করাতাম প্রথম দিকে, তারপর আর ইন্টারেস্ট চলে গেছে, সোজা সোজা প্রশ্ন করাই তাই। এইদিকে দেখ, ওরকম মুখটা বেকারে না, ধরে ব্যাং পুরো গলা সমেত মুখ বেঁকিয়ে দেবো। সুজাল এদিকে কি দেখছিস তুই? কিরে দেবার এইদিকে তাকা বাবা একটু। তো এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটার মধ্যে ধর একটা এরকম বলকে ডোবানো আছে এবং উপর দিয়ে একটা সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছে। ঠিক আছে, সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছে। তোকে প্রশ্ন করেছে দড়ির টেনশন কত। এর ও নিজের খাতায় করবি। ডেনসিটি অফ দ্য লিকুইড ধর তোকে বলে দিয়েছে হলো 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এ তো পুরো ডুবে আছে, তার মানে নিশ্চয়ই এর থেকে বেশিই হবে, নাহলে তো ডুবতো না। এ ধরে নিলাম 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তোকে ডেনসিটি দুটো বলে দিয়েছে। আর তোকে বলে দিয়েছে হলো এর যে ভলিউমটা বলে দিয়েছে। আচ্ছা ভলিউম না, ছাড়েন মাস বলে দিয়েছে তোকে 120 গ্রাম, ওর মাস বলে দিয়েছে। তো এই দড়ির টেনশন কত? পারাই উচিত। দেখ টেনশনটা বেসিক্যালি ওর অ্যাপারেন্ট ওয়েট হবে। অভিরূপ কথা বলিস না এত। ওর ওয়েট কত? 120 ইন্টু জি মাইনাস আপথ্রাস্ট কত ওর ভলিউম ইন্টু রো অফ লিকুইড ইন্টু জি। ভলিউম কি করে পাবো? মাস বাই ডেনসিটি করলেই ভলিউম পাবো। 120 বাই 1.2 ইন্টু রো অফ লিকুইড মানে 0.8 ইন্টু জি। 120 জি মাইনাস এটা কত হবে? 10 180 40 জি অ্যান্সার। তার মানে টেনশন ইজ ইকুয়ালস টু 400 নিউটন। হ্যাঁ লেখ পাস্কালস ল স্টেটমেন্টটা লেখ। ওর বাবা 1.5 বছর বয়সে ইটস লাইক এরকম টেনেছে হাতটা ধরে, এখান থেকে খুলে গেছে, এই কলার বোন ডিসলোকেট হয়ে গেছে। ওকে মারা রিস্ক নেবি কেউ? রনক তো এমনি বরবাদি আছে। স্টেটমেন্টটা লেখ পাস্কালস ল। সব স্টেটমেন্ট আসবে। লেখ it states that পাস্কালস লতে আপনি লিখতে হবে। It states that the pressure exerted anywhere in a confined liquid, exerted, EXERTED, the pressure exerted anywhere in a confined liquid is transmitted equally. Pressure exerted anywhere in a confined liquid is transmitted equally in all directions.
in all directions is transmitted equally in all directions throughout the fluid. Throughout the fluid. Fluid. দেখ পাস্কালস ল জিনিসটা কি? কোন আবদ্ধ প্রবাহীর কোন অংশে প্রযুক্ত চাপ পরিবাহীর সকল অংশে সমানভাবে সঞ্চালিত হয়। চুপচাপ এগুলো দেখ না, আমি তো বোঝাতেই যাচ্ছিলাম। বাংলায় বলে দাও। আমি হিন্দিতে কথা বলছি নাকি না উর্দু ভাষায় কথা বলছি? দেখ পাস্কালস কথা এটা বলছে যে ধর আজকে যদি এরকম একটা বিকার থাকে, ধর এই বিকারের প্রত্যেকটা সাইড দিয়ে ধর এরকম লিকুইড বেরোতে পারে এবং প্রত্যেকটা সাইডে তার 1 মিনিট প্রত্যেকটা সাইডে ওয়াটার মোটামুটি এই লেভেল অবধি আছে। এদিকে দেখ প্রত্যেকটা সাইডে ওয়াটার মোটামুটি এই লেভেল অবধি আছে। এবার এই ছবিটা আপনাদের বোঝানোর জন্য বলছি, আমার একটা অ্যাপ্লিকেশন লাগবে শুধু এটার জন্য। এখানে একটা পিস্টন আছে, যে পিস্টনটাকে তুই ভেতরের দিকে প্রেস করতে পারিস চাইলে। কেসটা কি হবে, তুই যখনই পিস্টনটাকে প্রেস করবি দেখবি সব জায়গা দিয়ে ইকুয়ালি জল বেরোচ্ছে। তার মানে কি, যে প্রেসারটা তুই উপর থেকে দিলি সেই প্রেসারটা ইকুয়ালি সব জায়গায় ট্রান্সমিট হয়ে গেছে। বুঝতে পেরেছিস? বাট এটা অ্যাপ্লিকেবল তখনই ফর দেখ একটা কথা লিখেছি, হ্যাঁ, ইট স্টেট দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড এনিওয়্যার ইন আ কনফাইন্ড লিকুইড। কনফাইন্ড লিকুইড মানে কি, চারদিক দিয়ে ঘেরা। বুঝতে পার, মানে ঘেরা মানে বন্ধ, মানে এমন নয় যে চারিদিকে ওপেন লিকুইড তুই সমুদ্রের জলের মধ্যে গিয়ে মারবি, ওরকম ব্যাপারটা নয়। ঠিক আছে? কিছু বুঝতে পারছিস তুই আমি কোন ভাষায় কথা বলছি? এয়ার প্রেসার ও দম নেই ওদের বার করার। জিনিসটা একটা বিকার, আরশোলা সুরের মতো বাকি টিউবগুলো বেরিয়েছে। এটা একটা কাঁকড়ার মতো, ঠিক বলেছিস। যাই হোক, তো এটা পাস্কালস ল। আচ্ছা, এর উপর বেস করে এদিকে দেখ, এইটার উপর বেস করে আমাদের একটা অ্যাপ্লিকেশন মেইনলি করতে হবে, সেটা হলো হাইড্রোলিক লিফট। হেডিং দিয়ে রাখ নিচে, হাইড্রোলিক লিফট। না না সিরিঞ্জ দিয়ে না, পেট্রোল পাম্প। হ্যাঁ 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 হ্যাঁ, সিরিঞ্জ দিয়ে করা যায়, ঠিক বলেছিস। তোদের স্কুলের প্রজেক্টে এরা করেছিল মনে হয়, তোজোরা। হ্যাঁ ঠিক আছে, হাইড্রোলিক লিফট লিখেছিস? কি রে সুজল, কিছু বুঝতে পারছিস না তো? কোন ভাষায় ক্লাস হচ্ছে? হাইড্রোলিক লিফট। এটা একটা বিশাল জিনিস, এদিকে দেখ। ধর কোন একটা জায়গায় এদিকটা দেখ, এখানে এই জায়গাটা পুরো লিকুইডে ভরা। ঠিক আছে, ওয়াটার থাকতে পারে, অন্য কোনো লিকুইড থাকতে পারে, বাট যাই হোক এই যে এই জায়গাটায় আছে। তুই যদি এখানে একটা ফোর্স দিস, ধরে নে F1, আর এই জায়গাটার এরিয়াটাকে ধরে নে A1, তাহলে কি হবে, এই ফোর্সটার উপর পড়বে, এখানে কি পড়বে, এটা প্রেসার। এই প্রেসারটার ফর্মুলা কি, F1/A1। পাস্কাল কি বলেছে, এটা চারিদিক দিয়ে ঘেরা একটা লিকুইড, যে প্রেসারটা আমি এখানে দেবো ওই প্রেসারটা এর মধ্যে দিয়ে গিয়ে এখানে আসবে, এখান থেকে ওঠানোর চেষ্টা করবে। এর এরিয়াটা A2, তো একে যখন উপরে ধাক্কা মারবে, আমি ধরলাম ফোর্স দিচ্ছে F2, তাহলে এখানে প্রেসার কত হচ্ছে, F2/A2। আমাদের এই আমরা যে পাস্কালস লটা দেখলাম, পাস্কালস ল কি বলছে, এই প্রেসারটা কি হবে, সেম হবে। তার মানে P1 = P2। তার মানে আমরা বলতে পারি F1/A1 = F2/A2। ঠিক আছে, তাহলে বলতে পারিস তুই দেখ F2 মানে তুই যে ফোর্স এইখানে তুই ফোর্স দিচ্ছিস আর এখানে তুই ফোর্স পাচ্ছিস, F2 = F1 × A2/A1। এটাকে এদিকে তুলে দিলাম, F1 × A2/A1। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে ছবি দেখে যে A2 A1 এর থেকে অনেক বড়।
তো A2 যেহেতু A1 এর থেকে বড়, আমি বলতে পারি F2। তার মানে কি হলো, তুই কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাচ্ছিস। মাথায় রাখিস, কম এনার্জি দিয়ে কিন্তু বেশি এনার্জি পাচ্ছিস, আমি একবারও বলিনি। কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাচ্ছিস। এটা ইউজ করা হয় যে কোনো জায়গায় কোনো ভারী জিনিসকে ওঠানোর জন্য, যেমন পেট্রোল পাম্পে গাড়ি বা যেখানে ধর 4 চাকার ওয়াশ হয়, সেখানে 4 চাকাগুলো কত উপরে তুলে দেয় কিন্তু এই প্রিন্সিপালের উপর বেস করে, হাইড্রোলিক লিফট। কম ফোর্স দিয়ে বেশি জিনিসকে, বেশি ফোর্সের জিনিসকে উপরে ওঠানো যায়। বুঝতে পেরেছিস কি বললাম? তো হাইড্রোলিক্স একটা বিশাল জিনিস। এই যে জলের প্রেসারটা, জল না মানে যে কোনো লিকুইডের প্রেসারটা ইকুয়ালি ট্রান্সমিট হয়, এটা দিয়ে অনেক কাজ হয়। 4 চাকার যে ব্রেক, ওটা পুরোটাই হাইড্রোলিক্স। 4 চাকার যে স্টিয়ারিং, ওটা পুরোটাই হাইড্রোলিক্স। নাহলে মানুষের অত ক্ষমতা নেই অত ভারী একটা মেশিনকে আঙুল দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। মানুষের অত ক্ষমতা নেই 120 কিলোমিটার পার আওয়ার, 170 কিলোমিটার পার আওয়ার একটা গাড়ির স্পিডকে একটা পায়ের আঙুল দিয়ে থামিয়ে দিচ্ছে। হাইড্রোলিক্স তোর কত কম ফোর্সে কত বেশি পরিমাণ করতে পারছে। চাকার ব্রেকস থেকে শুরু করে গাড়ির অ্যাক্সেলারেটর থেকে শুরু করে গাড়ির স্টিয়ারিং, সবকটা জায়গায় হাইড্রোলিক্স আছে। আগেকার সময় যে অ্যাম্বাসাডার ট্যাক্সি গুলো হয় দেখবি হলুদ রঙের, ওই ট্যাক্সি গুলোর স্টিয়ারিং এ কিন্তু হাইড্রোলিক্স নেই, ওখানে গায়ের জোরে ঘোরাতে হয়। ওখানে এই এক আঙুলে এরকম করা বেরিয়ে যাবে মানুষের। এখনকার দেখবি কেউ গাড়ি চালালে এরকম এক আঙুলে এরকম এরকম করে দেয়, কারণ ওখানে হাইড্রোলিক্স আছে। তুই অনেক কম ফোর্স দিয়ে অনেক বেশি ফোর্স মানে আউটপুটে পাচ্ছিস, যেটা দিয়ে তো সমস্ত কিছু হচ্ছে। হাইড্রোলিক্স আমাদের মডার্ন সোসাইটিতে প্রচন্ড ইম্পর্টেন্ট। আওয়াজ কম এখন, জি বলবো তখন আমাকে বলিস, ঠিক আছে? তো এইটা দিয়ে তোদের অঙ্ক আসতে পারে, ধরো এই ফোর্স এরিয়া বা ওইটা বলে দিলে একটা শর্ট কোশ্চেনে ওটা বার করতে বললো, 4টের মধ্যে একটা 3টে বলে দিলে একটা বার করতে বললো। বুঝতে পারিস তো কিছু? কি সুজল, কোন ভাষায় বললাম? যাক বল, করতে হবে এবার। হ্যাঁ, ওই পাওয়ার স্টিয়ারিংটাই তো হাইড্রোলিক্স। পাওয়ার বলছে কথাটা এই কারণেই হাইড্রোলিক্স এর জন্য। হাইড্রোলিক প্রেসটা হচ্ছে যে কোনো ভারী জিনিসকে চেপে দিতে পারছে। মানুষের অত ক্ষমতা নেই একটা বোমকে পুরো চেপে ফাটিয়ে দিতে পারছে। ওরা তো এইগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। কিছু বুঝতে পারছিস কোন ভাষায় বলছি আমি কথা? ও কিরকম ভাবে এরকম তাকিয়ে চায়, ব্যস্তকে বুঝতে হবে না। তুই কি দেখতে দেখতে আমার একটা কথা বল, আমি তোকে দেখেছি তুই দেখতে দেখতে হারিয়ে যাস এরকম ভাবে। আমার মনে হয় মানে তুই বুঝছিস, ইটস নট লাইক যে তুই বুঝতে পারছিস, তুই আর শুনতেই পাচ্ছিস না। ওসব এখানে অ্যালাউ নয়। এখানে সবাই বুঝেছে, আমি তোকে এটা দাবি করতে পারি। ইয়ার কি না, এটা এমন কিচ্ছু জিনিস ছিল না বোঝার মতো। তুই ব্ল্যাক আউট হয়ে যায় কেন তোর এরকম মাঝে মাঝে? ব্ল্যাক আউট, হোয়াইট আউট বলে মনে হয়। বুঝতে পেরেছিস সৃজা? যাই না, সেটা কেউ বলতে পারে। জিজ্ঞেস কর ওকে, সৃজাকে এত বকিস, এবার একটু জিজ্ঞেস কর, এবার ওকে বোঝাতে বল। আর কি না, আমি সিরিয়াসলি বলছি। সৃজাকে একটু বোঝাতে, তুই যতটা বুঝেছিস। ওই তো শরণ্যাকে জিজ্ঞেস কর, শরণ্যাই তোকে বলে দেবে। এটা কিন্তু মাথায় রাখিস, এখানে এনার্জি কনজারভেশন কিন্তু ব্রেক হয়নি, এসব ফোর্স বাড়ছে, এনার্জি সেমই আছে। এর সাথে সাথে ফ্লুইডের ফার্স্ট পার্টটা শেষ হলো, হাইড্রোস্ট্যাটিক্স। এবার শুরু হবে হাইড্রোডাইনামিক্স। এতক্ষণ লিকুইড এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে ছিল, এবার লিকুইড ফ্লো হবে। দেখ হেডিং দে, हाइड्रोडायनामिक्स। वहां पे हीट फ्लो हो रहा था, अभी होगा फ्लूइड फ्लो। हाइड्रोडायनामिक्स मुझे तो फ्लूइड इजी लगता है, क्या बोलो अभी। কোস্টাপ তুই কিন্তু অনেকক্ষণ থেকে বকে যাচ্ছিস। ঠিক আছে এবার লেখ, বলছি বসে বসে লিখে যা। আচ্ছা সবার প্রথমে এটাকে লেখ আইডিয়াল ফ্লুইড বলে, কারণ এই কথাটা অনেকবার ইউজ হবে এই চ্যাপ্টারটায় বাই পার্টটায়। এই হাইড্রোডাইনামিক্স এর মধ্যেই তোর সারফেস টেনশন আসবে, হাইড্রোডাইনামিক্স এর ভিসকোসিটি আসবে। ফ্লো হলেই হ্যাঁ আচ্ছা দেখ না, এটা মানে একটা জিনিস বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আইডিয়াল লিকুইড দেখ, এই 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 চ্যাপ্টারটা যখন পড়বি দেখবি অনেকবার এই টার্মটা আসবে আইডিয়াল লিকুইড। আইডিয়াল লিকুইডের 3-4টে ক্যারেক্টারিস্টিক্স হয়, সেগুলো মাথায় রাখবি। 1 নম্বর
এটাকে লিখবি ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল মানে কি? ইনকম্প্রেসিবল মানে হলো হ্যাঁ, মানে ডেনসিটি চেঞ্জ হবে না, কারণ কম্প্রেস যখনই কোনো জিনিসকে করা হবে ওর ডেনসিটিটা বেড়ে যাবে, কারণ ওর ভলিউমটা কমে যাচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স বলে লিখবো। হ্যাঁ, মানে আইডিয়াল লিকুইডের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হবে হলো ইনকম্প্রেসিবল। না, আইডিয়াল লিকুইড আইডিয়াল গ্যাস হয়, তো আইডিয়াল লিকুইড হবে না অবভিয়াসলি। তো ইনকম্প্রেসিবল ব্র্যাকেটে তোরা লিখে রাখবি, সেম ডেনসিটি, তোরা লিখতে থাক এগুলো। সেকেন্ড হলো নন ভিসকাস। দেবার এদিকে দেখ, এসব কিন্তু জানিস না কিছু। সেকেন্ড হলো নন ভিসকাস। নন ভিসকাস মানে ভিসকোসিটি থাকবে না। ভিসকোসিটি বিষয়টা কি? সান্দ্রতা। ভিসকোসিটিকে শোন, তোরা যে ভাষায় বলছিস কেউ বুঝবে না। ভিসকোসিটি মানে ফ্রিকশন, লিকুইডের মধ্যে ফ্রিকশন। যেমন আমরা কোন সলিড সারফেসের উপর দিয়ে গেলে একটা এখানে একটা ফ্রিকশন হচ্ছে, তেমন লিকুইডের দুটো লেয়ারের মাঝে ফ্রিকশন হয়। যেমন আমি তোকে বলছি মধুর ভিসকোসিটি অনেক বেশি, মধু বেশি গলাতে পারে না, একটুখানি গড়িয়ে থেমে যাবে, হানি। কিন্তু জল বেশ খানিকটা ফ্লো হতে পারে। অয়েল ওটা ম্যাক্সিমাম ভিসকোসিটি কারণ আমার খেয়াল নেই, হতে পারে জলের, খেয়াল নেই, দেখতে হবে, ভ্যালুজ দেখতে হবে, মানে ভ্যালুজ আছে। অয়েলের ভিসকোসিটি অনেক কম, অয়েল দেখবি অনেকটা ফ্লো হয়ে যায়, ঠিক আছে। তো ভিসকোসিটি মানে হলো ওয়াটারের মধ্যে যে ফ্রিকশনটা থাকে। তো আইডিয়াল লিকুইডের বলছে নন ভিসকাস, অবভিয়াসলি এটা সম্ভব নয়। তুই বুঝতে পারছিস না তো কি বললে? কি রে জাম্বো, বুঝতে পেরেছিস? থার্ড হলো ইরোটেশনাল। থার্ড হলো ইরোটেশনাল। মানেগুলো বুঝতে পারছিস? লিখতে তো পারবি, মানেগুলো বুঝতে পারছিস যেটা বলছি? ইরোটেশনাল মানে কি? দেখবি অনেক জায়গায় হয়তো তোরা দেখেছিস, তোরা ঘুরতে গেলে কোন একটা জায়গাতে ধর জল ফ্লো হচ্ছে, কোথাও পাথরে ধাক্কা ফাঁকা জলটা ওখানে হালকা ঘুরছে, দেখেছিস কোথাও? জলের একটা টার্বিউলেন্স মতো ক্রিয়েট হচ্ছে, ছোট ছোট জল পাথরে লেগে এরকম ঘুরছে, ঘূর্ণির মতো ছোট ছোট জায়গায়। ওইখানে কি হচ্ছে? ওখানে একটা অ্যাঙ্গুলার পার্ট কাজ করে আছে, জলের একটা রোটেশনাল ব্যাপার হচ্ছে। ওরকম কিছু হবে না এখানে। ইরোটেশনাল মানে একদম স্ট্রেট ফ্লো, ঠিক আছে, একই দিকে এরকম ফ্লো হবে। হ্যাঁ, ইরোটেশনাল মানে রোটেশন হবে না জলের ফ্লো, না ওখানে পড়লেও হবে, এরকম স্ট্রেটই বেরোবে পুরো। হ্যাঁ, গর্ত থাকলে এরকম হয়। তোরা কোথাও তোরা যদি কোনো ঋষিকেশ গিয়ে থাকিস, তোরা কোনো মেঘালয় গিয়ে থাকিস, আরে অত দূর ছেড়ে দে, কোনো একটা রিভার বেড, কোনো একটা নদীর কাছে চলে যায় যেখানে পাথর ফাথর আছে, দেখবি নিচের দিকে এমনি ঘুরছে। তবে হ্যাঁ, ওটার ডেপথটা একটু কম হতে হবে যাতে তোরা দেখতে পারিস। অনেক গভীরে তোরা দেখতে পারবি না, না তো যেখানে ডেপথটা কম সেরকম জায়গায় দেখা যায় এরকম অনেক। আমি তো লাস্ট মেঘালয় গেলাম, ওখানেই দেখলাম, ওখানে তো ওখানে আমাদের পা ফেলতে বারণ করছিল, পা ফেললেই খেলা শেষ। ওগুলো বড় বড় গর্ত, পাগল। ওর কথা হলো ফেলেছো, ও তো কেলানে, আলাদা তো খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা। গাম্বাট ব্রিডটা বেটার আমার মনে হয় কেলানে ব্রিডটার থেকে। কেলানেটা গাম্বাট কি বলতো, গাম্বাট হলো দুমদাম বলে দেয়, আর কেলানে হলো বলতেও পারে না, বুঝতেও পারে না। অনেকে নির্লজ্জ ক্যাটাগরিতে পড়ছে। আচ্ছা, তো ইরোটেশনাল বুঝতে পেরেছিস? পাশে কিন্তু মানেগুলো লিখে রাখ, নিজেরা পাস করতে পারবি না। সব বলে দিয়েছি আমি, আর কি বলবো? কি? হ্যাঁ, সেম ওই লিকুইডের সব জায়গায় ডেনসিটি সেম ডেনসিটি থ্রু আউট দ্য লিকুইড। হ্যাঁ, ওটা ইনকম্প্রেসিবল। না, সে আটকে যাবে। ইরোটেশনাল এটা লিখে রাখতে পারিস, ওমেগা ইজ ইকুয়ালস টু 0, কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি নেই। কি রে দেবালয়, তুই সব খাওয়া দাওয়া করে মাথা চুলকে যাচ্ছিস পাগলের মতো। লেগ এইগুলো কিন্তু বুঝতে পারবি না কিছু। নন ভিসকাস মানে হ্যাঁ দেখো, ফ্রিকশন কাজ করবে না লিকুইডের লেয়ারের মধ্যে, তল না স্তর।
খাতা দিচ্ছি কি হয়েছে? ऐसा खाली नहीं আমার খাতায় শোনো না খাতার পেজে প্রিন্টটা বাড়িয়েছে ও নিজে খাতায় বড় বলতে পারে না आप देखिए शुरुआत इसने किया मेरे से भी कहा তুই বসে আছিস কেন? তুইও কর, अरे तुम कहाँ बैठे बताइए তুইও করে দে ওর খাতায়। हम किए बोल के ये कर दिया हम नहीं किया তুই আরো কর, তুই আরো কর। तेरा बोलते পারে না ওর ये स्कूल नहीं है, कंप्लेन से कुछ फायदा नहीं होगा ज्यादा। वो मारेगा तू भी मार देना, यही जीवन का सार है। মারতে বাবা এই তোর বুঝতে এই এই এবার দেখ, এদিকে দেখ, এবার আছে না 7:30 আমি ছেড়ে দেবো, মুখ বন্ধ কর। 8:45 করো আমরা রাজি চুপচাপ এদিকে দেখ, 8:45 7:30 अरे भूख से मर जाएंगे हम यहीं पे চুপচাপ এদিকে দেখ। ও স্যার পড়ো না এই চুপ চুপ কর না ভাই স্যার এবার এগুলো এই দুটোকে ওরে আরে ভাই, আরে হ্যাঁ বাইরে बाप रे বললে তোর লেগেছে নাকি? अरे वो तो আমি কি ওদের উপর যেটা করেছি তোর উপর করবো? ঢুকে যাবে तू वहां पे चला जा, उसको इधर रख दे। ঠিক আছে, এটা দেখ এবার, স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো, এই প্রশ্নটার পরীক্ষায় আসে, যেটা মানে যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয় তো তোরা তো বলিস তোর কোনো কোনো স্কুলে আবার থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, শুধু কোন স্কুলে বলিস আবার। সবারই স্কুলে আচ্ছা দেখ, তো স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো জিনিসটাকে একটু ভালো করে বুঝে নে, ও লিখবি পরে। এদিকে দেখ, ওগুলো পাস করতে পারবি না। ধর কোন একটা জায়গা দিয়ে, এদিকে দেখ, দেবাঙ্গ সরণ, এদিকে দেখ, তুই বাংলা বুঝিস না না? দেবাঙ্গ এদিকে দেখ, স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো মানে কি, ধর কোন একটা জায়গা দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, এরা পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, এই একটা পয়েন্ট আছে এর নাম এ, এই একটা পয়েন্ট আছে এর নাম বি, ঠিক আছে? এখান দিয়ে যখন লিকুইডের কোনো লেয়ার যাচ্ছে, ওর স্পিড ধর হচ্ছে ভিএ, আমি ধরে নিলাম, আর বি দিয়ে যখন কোনো লিকুইডের লেয়ার যাচ্ছে তার স্পিড হচ্ছে ভিবি। এই জিনিসটা কনস্ট্যান্ট থাকবে, মানে আমি কিন্তু এটা বলছি না যে এ স্পিড আর এ স্পিড সেম, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি যখনই কোনো লিকুইড বা লিকুইডের কোনো পার্ট, কোনো মলিকিউল এ পার্ট দিয়ে যাবে, ওর স্পিড ভি এই থাকবে, আর যখনই কোনো লিকুইডের মলিকিউল বি দিয়ে যাবে, ওর স্পিড ভিবি থাকবে। মানে প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফিক হয়ে গেছে ভেলোসিটিটা, যে এইখানে ভেলোসিটি এতই, এইখানে ভেলোসিটি এতই। যখন এই জিনিসটা মেনটেন করতে পারবে লিকুইড, সেই ফ্লোটাকে আমরা বলি স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো। কোনদিন স্টেডি দেখে ভাবিস না রেস্টে আছে, স্টেডি মানে এখানে রেস্ট নয়, কিন্তু স্টেডি মানে উইথ রেসপেক্ট টু পয়েন্ট দ্য ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট। পয়েন্টের রেসপেক্টে ভেলোসিটি কনস্ট্যান্ট, যে আমার এই পয়েন্টে থাকুক বা এই পয়েন্টে থাকুক, এই পয়েন্টের যে ভেলোসিটি, এখানে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, যে লিকুইড এখানে আসবে না 5 মিটার পার সেকেন্ডেই হবে। এইখানে যদি 10 মিটার পার সেকেন্ড হয়, যে লিকুইড এখানে আসবে 10 মিটার পার সেকেন্ডে হবে, অন্য কিছু হবে না। ভিএ এইটা মানে কিন্তু কোনোদিন ভাববি না যে এরা দুজন সমান, এটা নাই হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, ওটা ম্যাটার করছে না। ম্যাটার করছে যে এই দুটো চেঞ্জ হবে না। আমি বলে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, জিনিসটা বুঝতে পেরেছিস? এইটা হলো স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো। আমি তো এটা ল্যামিনার ফ্লো দেখাচ্ছি, এই দেখ, চাই না এটা হবে কিনা। হ্যাঁ, এইটাই কিন্তু ল্যামিনার ফ্লো, অলমোস্ট তোরা বলতে পারিস। এদিকে এসে দেখ, এতই দেখার ইচ্ছা থাকে।
আর নর্মাল কলটা করে আস্তে করে খুলিস। এইখানে পুরোটাই ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো বলে তুই এত ক্লিয়ারলি লেয়ার্স গুলোকে সুন্দরভাবে দেখতে পাচ্ছিস, একটা সুন্দর ইয়েতে নামছে। আমি বলছি তোদের কারোর একটা কাজ কর, আস্তে এই তোদের কারোর একটা ফোন দিয়ে আমাকে নেটটা অন করে ইউটিউবটা চালিয়ে ইউটিউবটা অন করে দে। একজন দিলেই হবে। সবাই এই ভিডিওটা আমি একবার করে দিচ্ছি, ভালো করে দেখ। দেখ জল কিন্তু বেরোচ্ছে, বা তুই বুঝতে পারছিস না। আচ্ছা দেখেছিস, ওকে দে তো। কানের কে করেছেন? ভালো করেছিস। রনাকের কানের পাশে বার করতে পারছিস কি? তুই দেখবি, তুই দেখবি তো। এইটা হলো, আরে একটা কিছু বলতে হলেই হলো। হয়ে গেছে। স্ট্রিমলাইন ফ্লো বুঝতে পেরেছিস? এবার স্ট্রিমলাইন ফ্লোর তাহলে ডেফিনেশনটা লেখ। If the velocity of fluid particles, আর এটা এই ছবিটা এঁকে রাখিস। If the velocity of fluid particles, if the velocity of fluid particles at any point, if the velocity of fluid particles at any point does not vary with time, at any point does not vary with time, at any point that does not vary with time, the flow is said to be steady. কোন জায়গাটা দ্যাট তো আমি বলিনি রে। হ্যাঁ, with time the flow is said to be steady. The flow is said to be steady. It is also called streamlined or laminar flow. It is also called streamlined or laminar flow. এই ছবিটা আঁকতে পারিস। দেখ স্বর্ণ দেখ, ধর করে লিকুইডে ভাবে যাচ্ছে, মানে ধর মানে যাওয়ার রাস্তাটাই এরকম আছে, মানে ও এরকম লিকুইডে যাচ্ছে এরকম না, যাওয়ার রাস্তাটা এরকম কার্ভ। ভালো করে দেখ এইদিকে, এটাকে মানে ধর এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো বি, এই পয়েন্টটা হলো সি, ঠিক আছে? এইখানের ভেলোসিটি, এইখানের ভেলোসিটি আর এখানের ভেলোসিটি, ভেলোসিটি গুলোকে দেখ কিভাবে ইন্ডিকেট করলাম, ট্যানজেন্ট দিয়ে। তার মানে এইটা যদি তোর ফ্লো এর লাইন হয়, এটাকে বলে স্ট্রিম লাইন। যে পাথ দিয়ে ফ্লো হচ্ছে ওটাকে যদি আমি এঁকে দিই, ওটাকে বলা হচ্ছে কি স্ট্রিম লাইন। তুই স্ট্রিম লাইন ওটা ট্যানজেন্ট ড্র করলে ওটাই ফ্লুইডের ভেলোসিটি ডিরেকশন ইন্ডিকেট করে। তো লিখে রাখবি এনি ট্যানজেন্ট অন দ্য স্ট্রিম লাইন, লিখে রাখ এনি ট্যানজেন্ট অন দ্য স্ট্রিম লাইন shows the direction of velocity at that point. তো এখানে মনে রাখবি VA, VB আর VC এরা তিনজন কিন্তু ইকুয়াল নয়।
হয়ে গেছে? জিনিসটা বুঝতে পারছি, স্ট্রিমলাইনের ওর পাথটাকে, যে পাথ দিয়ে এরকম ভাবে ফেলে তাকে বলে স্ট্রিমলাইন। তাহলে চেঞ্জ ইন বি আর বি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, মানে চেঞ্জ ইন বি আর বি ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, ওটা কিন্তু উইথ রেসপেক্ট টু পয়েন্ট বারবার বলছি, ওরা দুজন কিন্তু সেম নয়, বাড়িতে গিয়ে দেখো ভুলে গেছিস। হ্যাঁ, এই দেখ, ধর এটা একটা পাইপ যার মধ্যে দিয়ে যাচ্ছে, তো এটা একটা স্ট্রিমলাইন হতে পারে, এটা আরেকটা স্ট্রিমলাইন হতে পারে, এটা আরেকটা স্ট্রিমলাইন হতে পারে, কারণ লিকুইডের প্রত্যেকটা লেয়ার কোনো না কোনো যে স্ট্রিমলাইন হয় সবাই নিজের একটা লেয়ার ফলো করছে। এবং সবাই একটা জিনিস খেয়াল করে দেখ, ও যে শুধু ওই পয়েন্টে মানে ওই পয়েন্টে ভেলোসিটি মেইনটেইন করছে এটা নয়, ওর আগের যে পার্টিকেলটা যেভাবে গেল ঠিক সেইভাবেই যাবে, তাই না? আজকে ধর এখান দিয়ে পরপর লিকুইডের মলিকিউলস আসতে থাকছে, এই পয়েন্টটাতে যা স্পিড হচ্ছে এর পরের জন্য তাই স্পিড হচ্ছে, তারপরের জন্য তাই স্পিড হচ্ছে, এইভাবে ব্যাপারটা এগোচ্ছে। এবং এইখান থেকে পার্টিকেল গুলো যেভাবে যাচ্ছে পেছনের পার্টিকেল গুলো একইভাবে আসে, মানে কেউ ডিসটার্ব করছে না, কেউ এদিক ওদিক চলে যাচ্ছে না। স্ট্রিমলাইন প্রমাণে একদম এইটাকেই বলে স্টেডি ফ্লো, যেটা তোদের ভিডিওতেও তোরা দেখলি। এতটাই ওরা নিজেদের পার্টটা এতটাই ডিসিপ্লিন ভাবে যাচ্ছে, মাঝে মাঝে দেখে মনেই হয় না ফ্লো হচ্ছে, একটা পুরো এরকম একটা লেয়ার্স মতো মনে হয় জাস্ট আছে। তো এখানে আরেকটা কথা লিখে রাখবে, এটা লেখার পর, এটা লেখা হয়ে গেলে বলিস, আমি বলছি আরেকটা কথা। They each particle in the streamline will follow the path of the previous particle. Each particle in the streamline will follow the path of the previous particle which has passed through that point. Path of the previous particle which কি বললাম না, passes through that point, না কি এটা বললাম, which has passed through that point, মানে যেটা ওই পয়েন্টে গেছে পুরো ওই পাথটাকেই ফলো করবে। বুঝতে পেরেছিস সুমেধা? কিরে সুজল, কিছু বুঝতে পারছিস না তো? কি জানি কি বুঝছে, কি জানে, মাথায় ঢুকছে না আমার, বুঝতে পারছে কি হয়েছে? সৌরাজ কিছুই তো বুঝিস নি। আচ্ছা, একটা দেখ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্ট্রিমলাইন। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমলাইন, পিঠে পিঠে মারি একটু, মেরে ভাই কার্তিক মারতো দু তিন ভাগ দে, এটা দিয়ে হয়েছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমলাইন লেখ, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমলাইন। আমি তার থেকে জোরে মারি, জানিস তো, চুপ কর। স্ট্রিট লাইন, এখানে স্ট্রিট লাইন বলাচ্ছি আমি। গাম্বারটাকে দেবো আমি, ওকে মেরে যাচ্ছে তখন থেকে, খেয়ে দিয়ে কাজ নেই। লেখ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমলাইন। তুই কি সুপারম্যান নাকি, তোকে মারলে তো লাগবে না? এরকম মারো, খেলা নে। লেখ, তুই হাসছিস কেন? হয়েছে? এদিকে দেখ, যদি এইটা একটা স্ট্রিমলাইন হয়, बोले वो एक ऐसी चीज बोली यार कितना देर करेगा और बैठा ही बोला চুপচাপ এদিকে দেখ। রেসিস্ট, সেক্সিস্ট আরো বল। এই এদিকে দেখ, দেখ, এই যদি একটা স্ট্রিমলাইন হয় আর এই যদি আরেকটা স্ট্রিমলাইন হয়, দুটো স্ট্রিমলাইন কখনো ইন্টারসেক্ট করবে না, কারণ এই পয়েন্টে দেখ তুই দুটো ট্যানজেন্ট রাখতে পারবি। তার মানে কি বোঝাচ্ছে, এই পয়েন্টে একটা লিকুইড পার্টিকেল এলে ও দুদিকে যেতে পারে, সেটা পসিবল নয়। আমরা স্ট্রিমলাইনের ডেফিনেশন এক্ষুনি দেখলাম।
যে প্রত্যেকে তার আগের পার্টিকেলের পাথটাকে ফলো করবে এবং প্রত্যেকের ভেলোসিটি একটা পয়েন্টে ফিক্স। কি বলতে চাইছি বুঝতে পারছিস? তাহলে টু স্ট্রিমলাইনস ক্যান নেভার ইন্টারসেক্ট। টু স্ট্রিমলাইনস ক্যান নেভার ইন্টারসেক্ট। ওই যদি উপনদীগুলো এসে মিশে একটা বড় নদী তৈরি করে। চুপচাপ লেখ। ওই Two streamlines can never intersect. ঠিক আছে, because the tangent at the point of intersection because there can be two tangents at the point of intersection. There can be two tangents at the point of intersection. So a liquid particle so a fluid particle will have two different velocities at one point. Which particle? Will have two different velocities at a point, which is not possible. Tangents. Two different velocities at a point, Their time. अबे तू क्रिकेट में which is not possible for a streamline flow. ऐसे ही लिख पा रहे अरे क्या कर रहा है तू मत कर अच्छा भाई हो गया सुन ना, हाँ बोलिए एक अड्डा खाने लग रहा है तुझे। हाँ हम अड्डा ये देखिए बार बार आप रिपीट क्या लैंग्वेज इस्तेमाल किया? क्या हुआ क्या कर रहे हो? तो पापा को फोन करके बोले। अच्छा आप बताइए नहीं, तेरे पापा को फोन करके बोले देखो। अरे बार बार रिपीट कर रहा है, एक बार मना किया फिर भी रिपीट कर बाहर जाके समझ लेना वो चीज। सॉरी यहाँ पे जो भी जिसके ऊपर जमेगा बाहर जाके समझ लेना। बहुत जगह है, मार पीट। रास्ता में फेंक दे मार के। तू तो मत बोल, देखिए बोलता है ना अरे इसको देखते हैं परेशान, हमेशा परेशान। ऐसे ना तू जो करता है ना, तू तरफता है, ये तरफ से कुछ नहीं होता है, एक्शन लेना पड़ता है। হয়েছে? বুঝতে পেরেছিস? Figure দিচ্ছিলাম, right? না, আমি পাচ্ছি। তাহলে এর পরের তাহলে এটা কিছু বলবে না কি হয়েছে, কি করেছে না? আমার খাতাটা নিয়ে লুটলুট এ ও পড়ে যাচ্ছে কি রে, তোর যে রোজ এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তুই লিখতেই পারিস না, তুই সবার খাতা দেখেছিস টুকিস বসে বসে। প্রত্যেকদিন নয়, আজকে। আজকে না, আমি রোজ দেখছি। আমি তোর বাড়িতে আজকে ফোন করবো, তুই দেখে রাখ আজকে। আমরা লিখি না, আমি স্বীকার করছি। আজকে আমি কারোর বাড়িতে ফোন করি না, বলে আমি তোর বাড়িতে শিওর ফোন করবো। লিখছি না, এটা ভালো না। দেখ তুই তোর বাবার ফোনে আমি ফোন করছি না, এটা তোর ভাগ্য ভালো। যদি তোর বাবার ফোনে ফোন করি হয়ে যাবে তোর সমস্ত কথা। দরকার নেই। লেখ এর পরের হেডিংটা দে। আমি কিছু করিনি কালকে কিন্তু তুই সাবধানে থাক। কোথায় যাবো? হ্যাঁ। এই এটা লেখ। ফোন করলে আমাকে ভালো খবর জিজ্ঞেস ভালো কথা বলে তোর মায়ের সাথে ভালো কথা বলবে তো আপনার ছেলেটা ঠিক মানে পড়াশোনা হবে না বুঝলে তো ছাড়ি বাড়িতেই বসো আর কাজে বাড়ি কোথায় একটা এরকম না, আরো বেটার করি। আজকে যাই পড়াশোনা না তুই তো আছিস তুই বলতে নেই। হয়েছে দেখ, টার্বিউলেন্ট ফ্লো। দেখেছিস টার্বিউলেন্ট ফ্লো? আচ্ছা এই টার্বিউলেন্ট ফ্লোটা কি দেখ, দেবার এদিকে দেখ। সেকেন্ড না না, এটা হলো যে একটা স্ট্রিমলাইন ফ্লো হলো আর একটা টার্বিউলেন্ট ফ্লো। ওই বল সেলিটার হবে না, একবার ধারারেখ প্রবাহ, আর এইটা বিক্ষুব্ধ প্রবাহ। আচ্ছা দেখ, এদিকে ধর একটা পাইপ দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে,
স্ট্রিমলাইন হলে কি হতো, সবাই একটা নিজস্ব পাথ ফলো করে, কেউ কারোর সাথে মিক্স আপ হয়ে যায় না। টার্বিউলেন্ট ফ্লো এর মধ্যে কি হয়, ধর এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওটা মিক্সড হয়ে যাচ্ছে। এটা কখন হয়, যখন দেখি পুরো ফোমের মতো দেখতে লাগে, জলটা বেরোয়, ওটা হলো টার্বিউলেন্ট ফ্লো। এটা টার্বিউলেন্সে ক্রিয়েট হচ্ছে। এটা কখন হবে, দেখ সবাই, এটা আমি সিম্পল কথা বলছি, এটা খুব কমন কনসেপ্ট দিয়ে ভাবতে পারি। রাস্তায় ধরো অনেক গাড়ি চলছে, সবাই যদি খুব আস্তে আস্তে চলে তাহলে কিন্তু প্রবলেমের মানে একই স্পিড মেনটেন করে প্রত্যেকটা জায়গায়, যে আমার শিয়ালদা ব্রিজ আসলে আমাকে এরকম স্পিড রাখতে হবে, আমার এখান থেকে বেলেঘাটার সামনে আসলে আমাকে এরকম স্পিড রাখতে হবে, মানে প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফিক যদি স্পিড হয়ে যায় আর সবাই যদি সেটা মেনটেন করে, এত ট্রাফিকের প্রবলেমই হবে না, খুব স্মুথলি গাড়ি এগোবে। প্রবলেমটা তখন হয় বিশেষ করে বাইক যখন সাইড দিয়ে কাটাতে চায়, বাস যখন সাইড দিয়ে কাটাতে চায়, তখন প্রবলেমস গুলো হয়। তার মানে কি, যখন কেউ নিজের পাথ চেঞ্জ করে দিচ্ছে তখনই কিন্তু টার্বুলেন্সের ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো ওয়াটারের ক্ষেত্রে মানে ওয়াটার মানে কি, যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে। তার মানে কি, টার্বুলেন্ট ফ্লোতে যে স্পিডটা হয় লিকুইডের, ভালো করে বোঝ, টার্বুলেন্ট ফ্লোতে যে স্পিডটা হয় লিকুইডের, সেটা কিন্তু স্ট্রিমলাইন ফ্লো এর স্পিডের থেকে অবভিয়াসলি বেশি হচ্ছে বলে এটা টার্বুলেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ওকে গিয়ে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, এখানে একটা এরকম জল ঘুরছে, কিছুটা এগোচ্ছে, কিছুটা ঘুরছে, বুঝতে পেরেছিস? এটাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। তো যখন দেখবি কোনো, যেমন এই কলটা পুরোটা স্ট্রিমলাইন ফ্লো দেখলাম, এর অত স্পিড নেই, কিন্তু তোদের বাড়িতে হয়তো এরকম কল আছে যেটা দেখবি প্রথমে আস্তে আস্তে সুন্দর ভাবে পড়ে, তারপর একদম সাদা হয়ে পড়ে, ওটা কিন্তু টার্বুলেন্ট ফ্লো। আর দেখবি নিচে যাওয়ার পরে ছিটকে ছুটকে যায়, ওটা টার্বুলেন্ট ফ্লো। বুঝতে পেরেছিস কি বললাম? এই ছবিটা এঁকে রাখ, আর এটাও এঁকে রাখ, যেটা মিক্স আপ হয়ে যাচ্ছে। আঁক 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 আঁক, তারপর বলছি। এ হয়েছে, হ্যাঁ দুটোই ছবি আঁক। এবার লেখ, the particles of the liquid, হ্যাঁ কি রে সুজল, কিছু বুঝতে পারিস নি তো কি হচ্ছে? সবচেয়ে ডেঞ্জারাস যখন বাস কাটাতে চায়, পুরো অবস্থা খারাপ হয়েছে। কোথায়? ও আচ্ছা, ওই রাস্তাটা বুঝতে পেরেছি। ওই তো যে রাস্তাটা তোর আর কি ওই বাইপাস থেকে ঢুকে হরিয়ানার দিকে আসছে, ওখানে বাস পিছিয়ে দিয়েছে। এটা কবে ঘটেছে? ঠিক আছে লেখ, the particles of the liquid, a turbulent fluid definition, the particles of the liquid follow independent paths, the particles of the liquid follow independent path, and as such intermingling এই যে মিশে যাচ্ছে, as such intermingling, এই যে intermingling of two or more layers takes place, ক্ষমা করে দে, take place full stop. In this case the velocity of the particles at a point, velocity of particles at a point is time dependent, প্রতি সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। velocity of particles at a point is time dependent. তুই রিপিট করিস না কার্তিক, আমি বলে দেবো। velocity of particles at a point is time dependent and the velocity gradient is not constant. আচ্ছা লাস্টটা লিখতে হবে না, ছেড়ে দে, এই is time dependent এ ফুল স্টপ দিয়ে দে। দিয়েছিস? এই হলো টার্বুলেন্ট ফ্লো। লাস্ট যেটা আজকে বলবো সেটা হলো ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটি লেখ, না ওইটা না, ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্ট শুধু তো ক্রিটিক্যাল ওখানে না,
ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্ট ফিজিক্সে তখনই আসবে যখন দেখবে একটা কোনো চেঞ্জ হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। ওটা কি তোমার ওই স্ট্রিম থেকে বেরিয়ে যাবে ওটা? যে স্পিডটার পর স্ট্রিমলাইন ফ্লোটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যাচ্ছে। मतलब स्ट्रीमलाइन बर्दाश्त नहीं कर पा रहा है बोलते वो बदनाम। স্পিড বাড়তে বাড়তে একটা টাইম আসবে যখন স্ট্রিমলাইন এরকম শেড পার থাকতে পারবে না, তখন ইন্টারমিংলিং অফ টু লেয়ার্স হয়ে যাচ্ছে। তো যে ভেলোসিটিটার পর ওটা হচ্ছে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি। তো শুরুতে আমরা ওই ভার্টিক্যাল ফর্মেশন কি ক্রিটিক্যাল পার্ট কি চেঞ্জ হলো? মানে কি হলো বল তুই? ক্রিটিক্যাল ভেলোসিটি এমন ভেলোসিটির কথা বলছিস যে মিনিমাম ভেলোসিটি দিলে পুরোটা সার্কেল মারতে পারবে, এটাই। তার আগে অবধি সার্কেল মারতে পারছিল না, এবার সার্কেল মারতে পারবে। ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্টই এটা। তারপরে পুরো জিনিসটা হ্যাঁ, একটা সার্টেন জিনিস হচ্ছে এর আগে, এরপর একটা সার্টেন জিনিস হবে, ওই মাঝখানের দরজাটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। এই লেগ এবার ক্রিটিক্যাল ভেলোসিটি। কি রে কার্তিক, তুই বসে আছিস কেন? কেমিস্ট্রিতে পড়েছিল ক্রিটিক্যাল প্রেসার ক্রিটিক্যাল ভেলোসিটি। जीवन में बहुत कुछ सुना सुना लगेगा। ले के बाद it is that velocity, like it is that velocity of the fluid, critical velocity, like it is that velocity of the fluid it is that velocity of the fluid after which the streamline flow becomes turbulent flow, after which the streamline flow becomes turbulent flow, becomes turbulent flow. ঠিক আছে, একটা ফর্মুলা শুধু লিখে রাখ, এই ফর্মুলা দিয়ে তোদের কোনো অঙ্ক করতে দেবে না, শুধু যাতে পরীক্ষা আসে লিখে আসতে পারিস। VC is equals to K eta by rho d। লেখ VC মানে ক্রিটিক্যাল ভেলোসিটি, VC is equals to K eta এটা 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 হ্যাঁ রো ডি রো। তুই দেখ না বাবা, আমি কি না বলে পালিয়ে যাচ্ছি? রো ডি কে এটা বাই রো ডি, কে মাল্টিপ্লাই এটা হ্যাঁ ওটা মাল্টিপ্লাই রো ডি, রো ইনটু ডি। হ্যাঁ, এবার কে সমান সমান লেখ রেনল্ডস নাম্বার। একটু পরেই ছেড়ে দাও, একটু মুখটা বন্ধ করে রাখ, মাথা খারাপ করে দিস, কনস্ট্যান্টলি বুকে যায়। কে মানে হলো রেনল্ডস নাম্বার, এটা গেলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এসব এখনো পড়াইনি, এসব পরে আসবে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি রো হলো ডেনসিটি অফ দ্য লিকুইড। দেওয়ার ওইদিকে দেখ, ডেনসিটি অফ লিকুইড, আর ডি মানে ডায়ামিটার অফ পাইপ যার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। পাইপের থেকে ভালো শব্দ এখানে লিখেছে। হ্যাঁ স্মল, ঠিক আছে হলো আর কি। লেখ এটা আগে
আনস্টেবল বলে দিচ্ছি পেস না রে ভাই, ফুটবল আমার ভালো লাগে না সেরকম। কি হয়েছে? কৌস্তব মহাপাত্র। কি লব কৌস্তব মহাপাত্র তোর কথা বলি। বড় জামবাট। হয়েছে, লেখা হয়েছে। ও তুই কি বল তুই আমাকে বাড়িতে ফোন কালকে যাবে। আচ্ছা দেখ এবার শোন, এই ফর্মুলাটা তোদের এটা দিয়ে কোনো অঙ্ক আসে না, কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটি লিখতে বললে অবশ্যই এই ফর্মুলাটা লিখে আসবি। এটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি আমরা পরের দিন পড়বো যখন ভিসকসিটি শুরু করব। ডেনসিটি নিয়ে পড়ার কোনো দরকার নেই, ডায়ামিটার অফ দ্য টিউবও বুঝতে পারছিস। এই যে নাম্বারটা, এটার ব্যাপারে জেনে রাখ। এই যে সময় এদিকে দেখ, এই যে নাম্বারটা কে রেনল্ডস নাম্বার, এটার ব্যাপারে ভালো করে জেনে রাখ। রেনল্ডস নাম্বার একটা এমন নাম্বারকে বোঝায়, বলছে কে এর ভ্যালু যদি 2000 বা তার থেকে ছোট হয় তাহলে ওটা স্ট্রিমলাইন ফ্লো থাকবে। ও ক্রিটিক্যাল ভেলোসিটিকে মানে ওই ক্রিটিক্যাল ভেলোসিটির কাছে আসেনি, স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে। যদি কে এর ভ্যালু 2000 থেকে 3000 এর মধ্যে হয়, দেখ আজকে কোনো পয়েন্ট ঘাপ করে চেঞ্জ হয়ে যায় না, স্ট্রিমলাইন হতে হতে আস্তে আস্তে টার্বুলেন্ট হবে না। তো এমন নয় যে আজকে আমার ইটস লাইক 5 মিটার পার সেকেন্ডে স্ট্রিমলাইন ছিল, 5.1 মিটার পার সেকেন্ডে টার্বুলেন্ট হয়ে গেল। একটা রেঞ্জ আছে, কি বলতে চাইছি বুঝতে পারছো? ক্রিটিক্যাল ভেলোসিটি একটা রেঞ্জ আছে। তো এই 2000 থেকে 3000 কে এর ভ্যালুটা এখানে বসালে যে ভেলোসিটি রেঞ্জটা পাচ্ছি ওটাই আসলে ক্রিটিক্যাল ভেলোসিটি। কিন্তু যখন ফ্লোটা আনস্টেবল মানে কি কিছুটা স্ট্রিমলাইন কিছুটা টার্বুলেন্ট হচ্ছে, কে 3000 এর উপর চলে গেলে পুরো লিকুইডটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলি কি বললাম? তার মানে এখানে হলো যে স্ট্রিমলাইন আর টার্বুলেন্টের যে চেঞ্জটা সেটা রেনল্ডস নাম্বার দিয়ে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, বল কি হয়েছে? কি হয়েছে? তো এই জিনিসটা মনে রাখিস, রেনল্ডস নাম্বার থেকে প্রশ্ন আসে যে স্ট্রিমলাইন ফ্লো এর ক্ষেত্রে রেনল্ডস নাম্বার কত হবে, বা ধর তোকে একটা রেনল্ডস নাম্বার দিয়ে দিল এমসিকিউ তে কে ইজ ইকুয়াল টু ধর 1900 সামথিং, তোকে বলতে হবে এটা স্ট্রিমলাইন ফ্লো। বা তোকে রেনল্ডস নাম্বার দিয়ে দিল 2500, তোকে বলতে হবে ইট ইজ আনস্টেবল, ইট ইজ চেঞ্জিং ফ্রম স্ট্রিমলাইন টু টার্বুলেন্ট। বুঝতে পেরেছিস কি বললাম? তো এই হলো মোটামুটি ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাপ্রোচ রাখ। পরের দিনের পরেরটা থেকে শুরু করবো। অবস্থা দেখ, আসতে কিন্তু আকাঙ্ক্ষা, বেশি লাফালাফি করিস না। তুই এমন ভাবে উঠলি, এই না দেবো। কি কোয়েশ্চেন?